মোটামুটি আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। আপনাদের যারা বন্ধু বান্ধব এখনো জয়েন করে নাই, প্লিজ তাদেরকে একটু মেনশন করে জানাই দেন। তাহলে আপনাদেরই ভালো লাগবে আর কি, সবাই মিলে একসাথে পড়াশোনা করা হবে। আচ্ছা, এখানে আমরা দেখি চলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হলো এখানে, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এখানে অপশন দেওয়া আছে 1 নং সেক্টর, 7 নং সেক্টর, 8 নং সেক্টর, 10 নং সেক্টর। এটা আপনারা একটু উত্তর করেন। প্রথমত আমরা সেক্টর সম্পর্কে একটু জানবো। সেক্টর, সেক্টর বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? সেক্টর বলতে বোঝানো হয় হইলো অঞ্চল বা বিভাগ। অঞ্চল বা বিভাগ, বিভাগ। দেখেন 1905 সালে কিন্তু আমরা একটা বিষয় দেখছিলাম। 1905 আমাদের যে বাংলা, বিহার, উড়িষ্যা অর্থাৎ যে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, এটা কিন্তু বিশাল বড় ছিল। যার কারণে একক প্রশাসন কিন্তু এখানে কি করতে পারে নাই, ভালোভাবে কিন্তু শাসন করতে পারে নাই। ওয়ালাইকুম আসসালাম আপু। ভালোভাবে কিন্তু শাসন করতে পারে নাই, সেই জন্য তারা কি করছিল? সেই জন্য তারা কিন্তু কি করছিল, ভাগ করো এবং শাসন করো, এই নীতিতে তারা কি করে, ভাগ করে। তারা কি করে, এখানে ভাগ করে। ঠিক একই রকম ভাবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এই পুরোটা অঞ্চল থেকে মানে এককভাবে পরিচালনা করা খুব কঠিন। সেই জন্য তারা কি করতে চাচ্ছিল, আমরা বিভিন্ন অংশে ভাগ করে আমরা ধীরে ধীরে ভালোভাবে কার্যক্রমগুলো সম্পূর্ণ করব। একক যদি হয় সেখানে কিন্তু ভালোভাবে কার্যক্রমগুলো সম্পূর্ণ করা সম্ভব না। সেই জন্য তাদের মাথায় আসে যে আমরা কি করব, বিভিন্ন অঞ্চলে বিভক্ত করব। তো আমরা জানি কিন্তু। হ্যাঁ, নাজমুস সাদাত, ওয়ালাইকুম আসসালাম। আজকে স্টুডেন্ট অনেক কম, বুঝলাম না সবাই কি রেস্ট নিচ্ছে নাকি নাকি ভাবছে যে আজকে হয়তো ক্লাস হবে না এরকম। আচ্ছা, তো আমরা দেখি চলেন। আমরা জানি যে 10 এপ্রিল, 10 এপ্রিল 1971 কি হয়েছে, আমাদের মুজিবনগর সরকার গঠন হয়েছে। আচ্ছা, আপনারা উত্তর করেন, মুজিবনগর সরকার এটার শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হয়? লেট করেন নাই আপু, আমরা প্রথম প্রশ্নে আছি। তো দেখেন 10 এপ্রিল 1971 সালে কি হয়েছে, আমাদের মুজিবনগর সরকার গঠন হয়েছে। মুজিবনগর সরকার গঠন হয়েছে 11 এপ্রিলে। 11 এপ্রিল, 11 এপ্রিল আমাদের প্রাইম মিনিস্টার যে ছিল তাজউদ্দিন, 11 এপ্রিল তাজউদ্দিন বলে যে আমরা 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করেছি এবং আমরা কি করেছি, আমাদের এই যে বাংলাদেশ যে অঞ্চলটা, এই বাংলাদেশ অঞ্চলটাকে আমরা 4টা সেক্টরে বিভক্ত করেছি। সেক্টরের ব্যাপারটা কিন্তু অনেক বেশি জরুরি। আমি একটু ডিরেক্ট সুন্দর করে লিখে দিচ্ছি, আপনি একটু লিখে নেবেন এটা। সেক্টর, দেখেন প্রথমত যেটা আছে আমাদের 10 এপ্রিল, 10 এপ্রিল 1971 আমাদের এই দিনে সেক্টর গঠন করা হয় 4টা। আমাদের তাজউদ্দিন আহমেদ যিনি প্রধানমন্ত্রী ছিল, তিনি বলেন যে আমরা কি করেছি, মুজিবনগর সরকার গঠন করেছি এবং আমরা পুরো দেশটাকে কয়টা অঞ্চলে ভাগ করেছি, আমরা 4টা অঞ্চলে বিভক্ত করেছি। তারপর দিন তারা কি করে, আরো 3টা অঞ্চলে বিভক্ত করে, অর্থাৎ 11 এপ্রিল, 11 এপ্রিল 1971 তারা কি করছে, আরো 3টা সেক্টরে ভাগ করে, মোট সেক্টর হয়ে যায় 7টা। এর পরবর্তীতে আরো কিছু কার্যক্রম হয়, সেটা হইলো 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত তারা বিভিন্ন ধরনের মিটিং করে। এটা কার নেতৃত্বে হয়, তাজউদ্দিনের নেতৃত্বে হয়। তাজউদ্দিনের নেতৃত্বে একটা মিটিং করে তারা। এই 11 জুলাই তারা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেয় যে কি, তারা পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে বিভক্ত করবে। কয়টা সেক্টর হবে এখানে, 11টা সেক্টর, এবং তারা বিভক্ত করে হইল 64টা সাব সেক্টর, সাব সেক্টরস। আর তারা বলে যে 3টা ফোর্স গঠন করা হবে, 3টা ফোর্স। তো এই দিনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় যে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত একটা তারা মিটিং বা আলোচনা করে। এই আলোচনাতে তারা একটা সিদ্ধান্ত নেয়, সারা দেশে তারা কি করবে, 11টা সেক্টরে বিভক্ত করবে। প্রথমেই কিন্তু 11টা সেক্টরে ভাগ করা হয় নাই, এই বিষয়টা কিন্তু অনেক বেশি জরুরি। আচ্ছা, আমরা দেখতে দেখতে অনেকজন চলে আসছি। আচ্ছা, ক্লাসটা কি ঠিকঠাক আছে কিনা এটা একটু বলেন। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা সবাই উত্তর করেছেন এটার। জি জি, সবাই উত্তর করেছেন, থ্যাংক ইউ। এই যে আমাদের 8 নং সেক্টর, 8 নং সেক্টরের মধ্যে কি ছিল, আমাদের মুজিবনগর। মুজিবনগরের অ্যাকচুয়ালি অবস্থানটা কোথায়, মুজিবনগরের অবস্থান কোন জেলায়, এটা একটু আমরা বলি তো। কোন জেলায় অবস্থিত মুজিবনগর? আমি অপশন দিলাম দুইটা, একটা হলো মেহেরপুর আর একটা হইলো কুষ্টিয়া।
মেহেরপুর আর কুষ্টিয়া এই দুটার মধ্যে কোনটা হবে? আমরা দেখলাম এখানে একটা প্রশ্ন ছিল আমাদের, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? আমরা জানছি এটা 8 নং সেক্টর। আপনাদেরকে আমি প্রশ্ন করছি মুজিবনগর সরকার এটা অ্যাকচুয়ালি কোন জেলায় অবস্থান করছে? আর সেক্টর সম্পর্কে আমরা কিন্তু ডিটেইলস পড়ে ফেলছি। এই যে সেক্টর সম্পর্কে আমরা ডিটেইলস পড়ে ফেলছি কি যে যখন আমাদের এই যে মুজিবনগর সরকার যেটা মুজিবনগর সরকার যখন গঠন করা হয় তখনই আমাদের সারা দেশ থেকে কয়টা সেক্টরে ভাগ করছিল? তারা 4টা সেক্টরে বিভক্ত করেছিল। এই সম্পর্কে তাজউদ্দিন আহমেদ একটা ঘোষণা করে যে 11 এপ্রিল ঘোষণা করেছিল। 11 এপ্রিল তাজউদ্দিন আহমেদ ঘোষণা করে যে আমরা 10 এপ্রিল মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার গঠন করেছি এবং আমরা পুরো দেশটাকে 4টা সেক্টরে বিভক্ত করেছি। পরের দিন অর্থাৎ যেই দিন ঘোষণা করে সেই দিন আরো 3টা সেক্টর তারা গঠন করে, অর্থাৎ কোন দিন? সেটা 11 এপ্রিল। মোট সেক্টর হয়ে যায় কত? মোট সেক্টর হয়ে যায় কিন্তু 60টা। পরে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের এত বড় অঞ্চল, এটা আমাদের মাত্র 60টা সেক্টরে হবে না, আমাদের আরো বড় করতে হবে। সেই জন্য তারা কি করে 11 থেকে 17 জুলাই পর্যন্ত একটা মিটিং করে, যেটা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে হয়েছিল। এই 11 জুলাই তারা সিদ্ধান্ত নেয় যে দেশটিকে কয়টা সেক্টরে ভাগ করা হবে? 11টা সেক্টরে ভাগ করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনাকে কখনো যদি প্রশ্ন করা হয় যে 11টা সেক্টরে কবে ভাগ করা হয়েছে, এটা কিন্তু 11 জুলাই। 11 জুলাই কিন্তু 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, আপনাদের সবার উত্তর সঠিক যে মুজিবনগর সরকার অর্থাৎ মুজিবনগর যেটা, এটা কিন্তু অবস্থান কোথায়? এটার অবস্থান হলো মেহেরপুর। আর মেহেরপুরের অবস্থান কোথায় ছিল জানেন? মেহেরপুরের অবস্থান ছিল এই কুষ্টিয়ার মধ্যে, অর্থাৎ বৃহত্তর কুষ্টিয়া যেটা ছিল, বৃহত্তর কুষ্টিয়া যেটা ছিল সেটার মধ্যে অবস্থান করতেছিল এই যে মেহেরপুর। পরে ওখান থেকে আলাদা হয়ে যায়। এখন প্রশ্ন করলে উত্তর হবে আমাদের কি? অবশ্যই মেহেরপুর হবে। তো আমরা সেক্টরের একটা মানচিত্র রাখছিলাম, এটা একটু আপনাদেরকে দেখাই চলেন। সেক্টরের মানচিত্র। আচ্ছা, আপনাদের কাছে কয়েকটা কোশ্চেন, সেটা হইলো বগুড়া এটা কত নং সেক্টরে অবস্থান করতেছে? বগুড়া এটা একটু বলবেন। তারপরে রাজশাহী, এটা কিন্তু পরীক্ষা আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু রাজশাহী এটা পরীক্ষা আসছিল, রাজশাহী কত নং সেক্টরে অবস্থান করতেছে? তারপরে ঢাকা কত নং সেক্টরে অবস্থান করতেছে? এই কয়েকটা কোশ্চেন। তো দেখেন এটা হলো আমাদের একটা মানচিত্র। এখানে আমরা 11টা সেক্টর দেখাইছি। এই যে 1 নং সেক্টর যেটা, সেটা হলো চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম, এইদিকে ফেনী নদী পর্যন্ত এটার অবস্থান করতেছে। তারপরে দেখেন এই পাশে আমাদের 2 নং সেক্টর রয়েছে এখানে। তারপরে এই যে 8 নং সেক্টর, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এই যে আমাদের 8 নং সেক্টর। এই 8 নং সেক্টরের মধ্যে কিন্তু অবস্থান করতেছে কি? কুষ্টিয়া, তারপরে মেহেরপুর, আর মেহেরপুরের মধ্যে অবস্থান করতেছে কি? মুজিবনগর। এই জন্য কিন্তু আমরা ডিরেক্ট কোনটাকে দেখালাম? মুজিবনগরকে দেখালাম 8 নং সেক্টরের মধ্যে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এগুলো কিন্তু কোন বিভাগের অন্তর্গত? এগুলো কিন্তু খুলনা বিভাগের অন্তর্গত। খুলনা বিভাগের অন্তর্গত। আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল আমাদের 8 নং সেক্টর। তারপরে আমরা যদি 7 নং সেক্টর দেখি, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে বগুড়া রয়েছে, তারপরে রাজশাহী রয়েছে, পাবনা রয়েছে, তারপর দিনাজপুরের দক্ষিণ যে অংশটা সেখানে অবস্থান করতেছে এই 7 নং সেক্টরের মধ্যে। আপনার সেক্টর মনে রাখার অন্যতম কৌশল হলো আপনাকে মানচিত্র নিয়ে বসতে হবে। মানচিত্রের মধ্যে মাথায় একটু ধরে নেবেন যে কোনটা কত নং সেক্টরের মধ্যে পড়তেছে। সুন্দর করে একটা ম্যাপ মাথার মধ্যে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে দেখবেন যে 1 নং সেক্টর কোন পাশে, 4 নং সেক্টর কোন পাশে, 3 নং সেক্টর কোন পাশে, 6 নং সেক্টর কোন পাশে, 10 নং সেক্টর অ্যাকচুয়ালি কি। এগুলো সুন্দর করে মাথার মধ্যে সাজিয়ে নেওয়ার পর আপনি একটু দেখবেন যে আচ্ছা আমি তো মানচিত্র সম্পর্কে জানলাম, তো দেখি বগুড়া কোন দিকে অবস্থান করতেছে, রাজশাহী কোন দিকে অবস্থান করতেছে। আপনার যদি মানচিত্রের উপর ভালো একটা ধারণা না থাকে, মানচিত্রের উপর ভালো যদি ধারণা না থাকে, আপনি জিকে কখনোই পারবেন না। ভৌগোলিক যে পরিচিতি বা অন্যান্য যে ইতিহাস সবগুলোই কিন্তু আমাদের মানচিত্রের সাথেই জড়িত। সো আপনার যখন এই সেক্টর বিষয়ে যে ইনফরমেশন গুলো আছে এগুলো যখন পড়বেন, অবশ্যই কিন্তু আপনাকে মানচিত্র নিয়ে পড়তে বসতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নুসাইবা আপু। হ্যাঁ, আপনারা সবাই উত্তর করছেন বগুড়া 7, ঢাকা 2। হ্যাঁ ঠিক আছে, সবার তো ঠিক আছে। এই যে আমি এখানে চিত্রটা দিয়ে রাখছি, এটা একটু স্ক্রিনশট নেবেন বা আপনার বইতে তো অবশ্যই আছে, সেখান থেকে একটু দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা সেক্টর সম্পর্কে ভালোভাবে পড়লাম। আমি এখন আপনাদের কয়েকটা কোশ্চেন করি সেক্টর নিয়ে। সেক্টর, আচ্ছা প্রশ্নটা হইল কত তারিখে 11টি সেক্টরে ভাগ করা হয় আমাদের দেশকে? 11টি সেক্টরে বিভক্ত করা হয়, অর্থাৎ কত তারিখে বাংলাদেশকে 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছে?
এই যে 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কত তারিখে, এটা কেউ একজন আমাকে বলেন। আর এই যে প্রশ্ন যারা আপনারা দেরি করে আসছিলেন, এই যে প্রশ্নের উত্তর, এটা কিন্তু 8 নং সেক্টর। 8 নং সেক্টর বলতে আমরা কি বুঝতেছি? 8 নং সেক্টরের অবস্থান এটা হলো কুষ্টিয়া, আর কুষ্টিয়ার মধ্যেই ছিল আমাদের মেহেরপুর, আর মেহেরপুরের মধ্যেই হইলো কি এই যে মুজিবনগর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কত তারিখে 11টি সেক্টরে বিভক্ত করা হয় আমাদের এই পুরো বাংলাদেশকে? এটার একটু উত্তর করি আমরা। হ্যাঁ, আবিদা সুলতানা, সিনথিয়া, জান্নাত, আপনাদের সবার উত্তর ঠিক আছে। 11 তারিখ কিন্তু, অর্থাৎ 11ই জুলাই। এই যে 11 জুলাই, 11 জুলাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের ক্লিয়ার। আমরা এখন নেক্সট কোশ্চেন দেখবো, চলেন। নেক্সট কোশ্চেনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে যে 1971 সালের সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করা হয়? এখানে অপশন এ দেওয়া আছে ডেইলি টেলিগ্রাফ, অপশন বি পাকিস্তান মর্নিং নিউজ, তারপর অপশন সি সানডে টাইমস, আর একটা হলো বিবিসি। তো সাইমন ড্রিং এর সাথে অ্যাকচুয়ালি কোন সংবাদপত্রের সম্পর্ক এবং কোন সংবাদপত্রই তার প্রতিবেদনটা কি করেন, প্রকাশ করেন? এই একটা কোশ্চেন। আপনাদের জন্য আরেকটা কোশ্চেন করি আমি, সেটা হইলো যে কোন সাংবাদিক সর্বপ্রথম বহির্বিশ্বে গণহত্যার খবর প্রকাশ করেন? এটা একটু উত্তর দেন আমাদের। আর আগেরটা কি উত্তর দিয়েছেন? আগেরটার উত্তর করি আমরা কিন্তু আনিকা তাহসিন, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমরা এই প্রশ্নটার উত্তর করি সবাই। প্রশ্নটা ছিল এরকম যে 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার ওপর যে ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর একটা প্রতিবেদন প্রকাশ করা হয়? এটা অ্যাকচুয়ালি কোন পত্রিকায়? ডেইলি টেলিগ্রাফ হবে, নাকি পাকিস্তান মর্নিং নিউজ, নাকি সানডে টাইমস, নাকি বিবিসি? এর মধ্যে কোনটা হবে কেউ একজন আমাকে বলেন। আপনারা কি এ সম্পর্কে পড়েন নাই? আমরা তো আগেই বলে দিছিলাম যে এটা। হ্যাঁ, আবিদা সুলতানা, ইমো, সিনথিয়া, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এটা হইলো দা টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ। এই যে টেলিগ্রাফ, এটা একটু খেয়াল রাখবেন। এখানে যদি অপশন আবার অনেক সময় দিতে পারে, টেলিগ্রামটা দিতে পারে। টেলিগ্রাম যেহেতু এটা আমাদের একটা ফোনের অ্যাপ, সো দেখে দেখে মুখস্থ হয়তো আমরা ভুল করে টেলিগ্রামকে দাগাতে পারি। এটা কিন্তু টেলিগ্রাফ, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। তাহলে সাইমন ড্রিং কি করছে, কোন পত্রিকায় সর্বপ্রথম ছাপাইছে এটা বা প্রতিবেদন প্রকাশ করছে? এটা হলো ডেইলি টেলিগ্রাফ। আর এই প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি কি? কোন সাংবাদিক সর্বপ্রথম বহির্বিশ্বে গণহত্যার খবর প্রকাশ করে? হ্যাঁ, তৌফিক হাসান। সাইমন ড্রিং আর কি। এই যে সাইমন ড্রিংই কিন্তু সর্বপ্রথম আমাদের যে গণহত্যা করা হয়েছে আমাদের উপর, এই খবরটা তিনি বহির্বিশ্বে প্রকাশ করেন। এই প্রশ্ন আর এই প্রশ্ন দুইটাই সেম। আর পত্রিকাটা হইলো কি? ডেইলি টেলিগ্রাফ। তো আমাদের উপর গণহত্যা চালানো হয়েছে কবে? গণহত্যা চালানো হয়েছে কিন্তু আমাদের 25 মার্চ। আর এই খবরটা বাইরে প্রকাশ করা হয়েছে কবে? বাইরে প্রকাশ করা হয়েছে আমাদের 31 মার্চে। এটা একটু বাইরে প্রকাশ করা হয়েছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। ডেইলি টেলিগ্রাফ, এটার সাথে সম্পর্কিত সাংবাদিক হইলো সাইমন ড্রিং, যিনি 31 মার্চ কি করেন, আমাদের উপর যে 25 মার্চে গণহত্যা চালানো হয়েছিল সেটা বহির্বিশ্বে প্রকাশ করেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমাদের কয়েকজন সাংবাদিক আছে যারা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তার মধ্যে অন্যতম প্রধান হইলো এই সাইমন ড্রিং। আমরা একটু লিখি এগুলো, সাইমন ড্রিং। আরো কয়েকজন ব্যক্তি আছে, তার মধ্যে হলো অ্যান্থনি মাসকারেনহাস। তারপরে আরেকজন আছে মার্ক টালি। এনারা, এই যে তিনজন ব্যক্তি আমাদের এই সংবাদপত্রের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাইরে খবর প্রকাশের জন্য এনারা অনেক বেশি অবদান রেখেছেন। তো সাইমন ড্রিং ইনি অ্যাকচুয়ালি কি ছিল? সাইমন ড্রিং ইনি কোন দেশের নাগরিক ছিল? ইনি নাগরিক ছিল ব্রিটিশ নাগরিক ছিল সাইমন ড্রিং। অ্যান্থনি মাসকারেনহাস ইনি ছিল পাকিস্তানি, যদিও পাকিস্তানি ছিল বাট আমাদের পক্ষে ছিল পাকিস্তানি। মার্ক টালি ইনিও একজন ব্রিটিশ সাংবাদিক।
ব্রিটিশ সাংবাদিক। যদিও মার্ক টালির জন্ম কিন্তু ভারতে, জন্ম ভারত, বাট নাগরিক কিন্তু ইনি ব্রিটিশের নাগরিক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্থনি মাসকারেনহার্স, ইনি এই যে আমাদের রয়েছে যেটা পাকিস্তান মর্নিং নিউজ, এখানে কাজ করত। অ্যান্থনি মাসকারেনহার্স কাজ করত পাকিস্তান মর্নিং নিউজে। যখন বাংলার উপর এই গণহত্যাটা পরিচালনা করা হয় সেই সময় তিনি কি করেন, সানডে টাইমস পত্রিকায় এই গণহত্যার খবরগুলো প্রকাশ করেন। এই গণহত্যার খবরগুলো প্রকাশ করেন সানডে টাইমস পত্রিকায় কে, অ্যান্থনি মাসকারেনহার্স। আর অ্যান্থনি মাসকারেনহার্স কিন্তু পাকিস্তান মর্নিং নিউজ এই পত্রিকায় কাজ করত। আপনাদের কাছে একটা কোশ্চেন আমার, অ্যান্থনি মাসকারেনহার্সের কিন্তু বই রয়েছে, ইনি দুইটা বই লিখছিল, দুটি বই। এই দুটি বইয়ের নাম কেউ বলতে পারবেন, বইয়ের নামগুলো? তারপর আমরা দেখবো মার্ক টালি, ইনি কাজ করেছিল কোথায়, বিবিসিতে কাজ করেছিল। তো আমরা দুইজন সাংবাদিক দেখলাম অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাইমন রিং আর অ্যান্থনি মাসকারেনহার্স। সাইমন রিং এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম আমাদের এই গণহত্যার খবরটা বহির্বিশ্বে প্রকাশ করেন সর্বপ্রথম। আর তিনি যেখানে কাজ করতেন সেই পত্রিকাটার নাম কি ছিল, ডেইলি টেলিগ্রাফ, নট টেলিগ্রাম, এটা কিন্তু ডেইলি টেলিগ্রাফ। তারপরে আমরা আরেকজন ব্যক্তি সম্পর্কে জানলাম, অ্যান্থনি মাসকারেনহার্স, যিনি কোথায় কাজ করতো, পাকিস্তান মর্নিং নিউজে কাজ করতো। বাট সেখান থেকে পালিয়ে তিনি কি করে, সানডে টাইমস পত্রিকায় তার যে ইনফরমেশন গুলো সেগুলো প্রকাশ করেন। আর অ্যান্থনি মাসকারেনহার্সের দুইটা বই রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ, সেই বইগুলোর নাম বলেন আপনারা একটু। আর মার্ক টালি, ইনি কোথায় কাজ করতো, ইনি বিবিসিতে কাজ করতো। তো এই সাংবাদিক সম্পর্কে একটু ডিটেলস পড়ে নেবেন। দেখেন এই তিনটা সাংবাদিকের মধ্যে যদি কোনো একটা অপশনে থাকে আমাদের মনে হয়তো হবে যে এটাই সঠিক উত্তর, বাট আমাদের দেখতে হবে যে কোন ইনফরমেশনের সাথে কোন ব্যক্তি জড়িত। আচ্ছা, আপনারা একটু উত্তর করেন এটা, যে ইনার যে দুইটা বইয়ের নামের কথা বললাম সেটা। হ্যাঁ, আপনারা এখন উত্তর করতেছেন সবাই। ইউসুফ, আরে রাজা, সমস্যা নাই, তোমরা সিনিয়র না, একটু বৈষম্য হলে সমস্যা নাই। আচ্ছা, এই যে দেখো তোমার একটা সিনিয়র ভাই ইউসুফ আলী রাজা, এ কিন্তু এখন রাজশাহী ইউনিভার্সিটিতে রয়েছে। এনাদের আমরা ল্যাপটপ স্ক্রিনে ক্লাস নিতাম। আর এখন তোমাদের কত সুযোগ সুবিধা। আচ্ছা, আবিদা সুলতানা ইমো, হ্যাঁ আপনার উত্তরটা সঠিক হয়েছে। ইনি যে দুইটা বই লিখছে, দুইটা বই হইল দ্য রেপ অফ বাংলাদেশ, দ্য রেপ অফ বাংলাদেশ, আর একটা হইল বাংলাদেশ, হ্যাঁ আপনাদের তো ঠিক আছে, সবার তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো আমাদের বাংলাদেশ লিগাসি অফ ব্লাড, এই দুইটা একটু দেখে নেবো ভালো করে। দ্য রেপ অফ বাংলাদেশ আর বাংলাদেশ লিগাসি অফ ব্লাড, এই দুইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে একজন প্রশ্ন করছে, নাজমুস সাদাত মুয়াজ, অন্য পত্রিকায় কেন ভাই? এই পাকিস্তান মর্নিং নিউজ পত্রিকা কাদের? পাকিস্তানের। তো এই নিউজ পত্রিকা কিসের জন্য? এই যে গণহত্যা তো তারাই করছে, গণহত্যা তারা করছে, সেটা কিভাবে প্রকাশ করতে দেবে? এটা তো কখনোই সম্ভব না। সেই জন্য তিনি কোথায় পাঠিয়ে দেয়? এটা সানডে টাইমসে পাঠিয়ে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখি আমরা, 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? যখন আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ হচ্ছিল সেই সময় জাতিসংঘের মহাসচিব কে ছিল? জাতিসংঘ কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘে বারবার আমাদের যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল, যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল, এই জন্য কিন্তু আমাদের জাতিসংঘটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল সেই সময় মহাসচিব অ্যাকচুয়ালি কে ছিল? অপশন এ ড্যাগ হ্যামারশোল্ড, তারপরে ওথান্ড কুট ওয়াইল্ড হেইম, তারপরে অ্যান্টনিও গুতেরিস। এখানে চারটা অপশন দেওয়া আছে, চারটার মধ্যে কোনটা হবে? আমি সবগুলো অপশন একটু আপনাদেরকে ব্যাখ্যা করে পড়াই চলেন। প্রথমে ড্যাগ হ্যামারশোল্ড বা শোল্ড, এই নামটা শোনার পরে আপনার মনে হচ্ছে যে আমি এরকম নামটা শুনেছিলাম, ড্যাগ হ্যামারশোল্ড ভবন, ড্যাগ হ্যামারশোল্ড ভবন, আপনারা এই নামটা সম্পর্কে কিন্তু পড়েছিলেন, ড্যাগ হ্যামারশোল্ড ভবন। এটা অ্যাকচুয়ালি কি? এটা হইলো এই যে আমাদের জাতিসংঘ যেটা রয়েছে, জাতিসংঘের মহাসচিবের কার্যালয়।
জাতিসংঘের মহাসচিবের কার্যালয় হইল দ্যাগ হ্যামারশোল্ড ভবন। দ্যাগ হ্যামারশোল্ড এই ব্যক্তিটা বিমান দুর্ঘটনায় মারা যায়। বিমান দুর্ঘটনায় মারা যায়। বিমান দুর্ঘটনায় মারা যায়। এই একটা ব্যক্তি মানে এই সচিব হিসেবে, মহাসচিব হিসেবে মরণোত্তর নোবেল পুরস্কার পান। মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দ্যাগ হ্যামারশোল্ড, দ্যাগ হ্যামারশোল্ড ইনি কি একজন, ইনি হইল একজন জাতিসংঘের মহাসচিব, যিনি কি হয়েছে, যিনি বিমান দুর্ঘটনায় মারা যায়। আর এই ব্যক্তিটার নামে কি রাখা হয়েছে, জাতিসংঘের মহাসচিবের যে কার্যালয়টা সেটা এনার নামে রাখা হয়েছে দ্যাগ হ্যামারশোল্ড ভবন, মানে ওই ভবনটাই হইলো জাতিসংঘের মহাসচিবের কার্যালয়। ইনি কি হয়েছে মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান। মরণোত্তর শান্তিতে কি পুরস্কার পান, নোবেল পুরস্কার পান। এই দুইটা ইনফরমেশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় কোশ্চেন আসে যে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়। এটা সঠিক উত্তর কি হবে, এটা সঠিক উত্তর হবে দ্যাগ হ্যামারশোল্ড। এটা কিন্তু কোনটা সঠিক উত্তর, এই যে বিমান দুর্ঘটনা এইটাই আর কি। আর আমাদের যে কোশ্চেনটা সেটা কি ছিল, 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিল, এটার উত্তর কি আপনারা করেছেন? হ্যাঁ, আপনারা সবাই উত্তর করেছেন। আমি দেখি, চলেন। তো তারপরে নেক্সট যে আসতেছে সেটা হলো উথান। উথান, উথান সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন পড়বো। দেখেন উথান, ইনি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। উথান, যিনি এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব ছিল এই যে উথান, যার দেশ ছিল হইল আমাদের মিয়ানমার, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। আর এই যে দ্যাগ হ্যামারশোল্ড, ইনার দেশ কোথায় ছিল, ইনার দেশ কিন্তু ছিল সুইডেন। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুইডেন ছিল ইনার দেশ। আর উথানটের দেশ ছিল কি, উথানটের দেশ ছিল হইল মিয়ানমার। আমাদের যে সময় মুক্তিযুদ্ধ চলতেছিল সেই সময় মহাসচিব ছিল ইনি। মহাসচিব ছিলেন আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে। মুক্তিযুদ্ধ যে সময় চলতেছিল সেই সময় মহাসচিব ছিল এই যে উথান। তাহলে আমাদের দ্যাগ হ্যামারশোল্ড এনার সম্পর্কে আমরা পড়ে ফেলছি, উথান সম্পর্কে আমরা পড়ে ফেলছি। এখন কুট ওয়াইল্ডহেমিং আর অ্যান্টোনিও গুতেরেস সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন আমাদের এই বাংলাদেশ ভ্রমণকারী প্রথম জাতিসংঘের মহাসচিব কে ছিল? বাংলাদেশে আসছিল এমন মহাসচিব কে ছিল, বাংলাদেশে ভ্রমণ করছে? বাংলাদেশ ভ্রমণকারী প্রথম মহাসচিব কে? এটার একটু উত্তর করি আমরা। বাংলাদেশ ভ্রমণকারী প্রথম মহাসচিব কে, এটা একটু উত্তর করেন। আর আমি অ্যান্টোনিও বা আন্তোনিও গুতেরেস এনার সম্পর্কে একটু বলি। আন্তোনিও গুতেরেস এনার বাসা হইল কোথায়, এনার বাসা হইল পর্তুগালে। পর্তুগাল। আর এনার সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো ইনি আমাদের বর্তমান মহাসচিব। বর্তমান মহাসচিব, যিনি 2025 সাল পর্যন্ত থাকবেন। 25 সাল পর্যন্ত থাকবেন, তার মানে এখনো আছে, নেক্সটেও থাকবে, এটা আর পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের দ্যাগ হ্যামারশোল্ড এটা সম্পর্কে আমরা পড়লাম। দ্যাগ হ্যামারশোল্ড নামে একটা কি রয়েছে, দ্যাগ হ্যামারশোল্ড ভবন রয়েছে, যেটা হলো জাতিসংঘের মহাসচিবের কার্যালয়। উথান, ইনি হইলো মিয়ানমারের, আমাদের এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব ছিল। তারপরে কুট ওয়াইল্ডহেইম এনার সম্পর্কে আমরা পড়বো। অ্যান্টোনিও গুতেরেস সম্পর্কে আমরা পড়লাম। অ্যান্টোনিও গুতেরেস এনার বাসা কোথায়, ইনি হলো পর্তুগালের নাগরিক। আর ইনি কিন্তু আমাদের বর্তমান জাতিসংঘের মহাসচিব। আপনারা কি এটার উত্তর করছেন? বাংলাদেশে ভ্রমণকারী প্রথম মহাসচিব কে ছিল? বাংলাদেশে ভ্রমণকারী প্রথম জাতিসংঘের মহাসচিব ছিল কুট ওয়াইল্ডহেইম। কুট ওয়াইল্ডহেইম ইনি ছিল বাংলাদেশ ভ্রমণকারী প্রথম মহাসচিব। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলেন। নেক্সট কোশ্চেনটা হইল মুক্তিযুদ্ধে কে ফোর্সের প্রধান কে ছিলেন? মেজর জিয়াউর রহমান, মেজর কে এম শফিউল্লাহ, মেজর খালিদ মোশাররফ নাকি মেজর চিত্তরঞ্জন? এই কয়েকটা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে? আমরা প্রথমে ফোর্স সম্পর্কে একটু পড়বো। ফোর্স, আমরা জানি আমাদের দেশটাকে কয়টা সেক্টরে বিভক্ত করা হয়েছে? 11টা সেক্টরসে বিভক্ত করা হয়। এটা বিভক্ত করা হয়েছে কবে? বিভক্ত করা হয়েছে 11ই জুলাই।
11 জুলাই। এই 11 জুলাইয়ে আমাদের পুরো দেশটাকে যখন 11টা সেক্টরে বিভক্ত করা হয়, সেই সময় সিদ্ধান্ত আরো নেওয়া হয়। সেই সময় কি সিদ্ধান্ত নেওয়া হয়? 3টা ব্রিগেড ফোর্সেও বিভক্ত করা হবে। ব্রিগেড ফোর্সেও কি করা হবে? বিভক্ত করা হবে। ব্রিগেড ফোর্স কি কি ছিল আমাদের? জেড ফোর্স, তারপরে কে ফোর্স, আর একটা হলো আমাদের এস ফোর্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাকে বলেন কে ফোর্সের প্রধান কে ছিল? সবাই উত্তর করতেছে। আপনারা উত্তর করেন সবাই। 4 কোনটা হবে? এটা কি 4 নম্বর প্রশ্ন? হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি চলেন। মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের প্রধান কে ছিল? কে ফোর্সের প্রধান ছিল প্রধান ছিল হইলো খালেদ মোশাররফ। আমরা জানি প্রথম যে ওয়ার্ডটা রয়েছে বা লিটারটা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু নেওয়া হয়েছে। জেড ফোর্স এর প্রধান কে ছিল? এর প্রধান ছিল জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। তারপরে কে ফোর্স এটার কে ছিল? এটা হইলো খালেদ মোশাররফ। আর এস ফোর্স এর প্রধান কে ছিল? কে এম শফিউল্লাহ। তাহলে মেজর জিয়াউর রহমান, মেজর কে এম শফিউল্লাহ আর মেজর খালেদ মোশাররফ, এই 3জন ব্যক্তির সাথে সম্পর্কিত হইলো আমাদের ফোর্সের। আমাদের কয়টা ফোর্স ছিল? 3টা ফোর্স ছিল। দেশটাকে যখন 11টা সেক্টরে বিভক্ত করা হয় সেই সময় কিন্তু এই 3টা ফোর্সেও বিভক্ত করা হয়েছিল। মুন্নি, তারপরে সিনথিয়া, নাজমুস সাদাত, মুয়াজ, তাওফিক হাসান, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট কোশ্চেন দেখবো, চলেন। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? সেপ্টেম্বর অন যশোর রোড, আমাদের যশোর রোডটা যেটা রয়েছে শরণার্থী শিবির ছিল, এখানে ঘুরে ঘুরে কবিতাটা লিখেছিল। ব্যক্তিটা কে ছিল? অপশন এ জর্জ হ্যারিসন, অপশন বি রবিশঙ্কর, অপশন সি অ্যালেন গিন্সবার্গ, অপশন ডি বব ডিলান। এই 4 জনের মধ্যে কোন ব্যক্তি হবে? আমি একটু আপনাদের এই ব্যক্তিগুলো কোন দেশের এটা নিয়ে একটু আলোচনা করি। জর্জ হ্যারিসন ইনি কোথাকার নাগরিক? ইনি হলো ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ নাগরিক, মাঝে মধ্যে এগুলো নিয়ে আপনাদের অনেক ঝামেলা হয়। তারপর রবিশঙ্কর ইনি কোথাকার নাগরিক? ইনি হলো ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক। তারপরে অ্যালেন গিন্সবার্গ আর বব ডিলান, এনারা দুইজনই আমেরিকান। এনারা দুইজনই কি? আমেরিকান। তো এই প্রশ্নটার উত্তর কি হবে? সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? এটা একটু বলি আমরা। 5 গ তৌফিক হাসান, মরিয়ম নেশা, তারপরে মোহন আক্তার ভাবনা। আচ্ছা হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা হইল অ্যালেন গিন্সবার্গ। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটি কি গানে রূপান্তর কে করেছে? গানে রূপান্তর, গানে রূপান্তর কে করেছে? তার মানে সেপ্টেম্বর অন যশোর যেটা, এটা কি একটা কবিতা। এই কবিতাটা কে রচনা করেছে? এই কবিতাটা রচনা করেছে অ্যালেন গিন্সবার্গ। এই অ্যালেন গিন্সবার্গ হইল কি একজন কবি। অ্যালেন গিন্সবার্গ হইল একজন মার্কিন কবি, যিনি একটা কবিতা রচনা করেছে। সেই কবিতাটার নাম কি? সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড মোট কতটি লাইন রয়েছে? এটা আপনাদের কাছে প্রশ্ন। কতটি লাইন রয়েছে? আজকের যে ইনফরমেশন গুলো এগুলো বেশিরভাগ হলো মুখস্থ টপিকের মধ্যে, ইতিহাসের সাথে তেমন একটা সম্পর্ক নাই, 2-1টা জাস্ট। আর ইতিহাস যেগুলো আছে এগুলো আমি ডিটেইলস পড়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 2টা কোশ্চেন করে রাখছি আপনাদের জন্য। সেপ্টেম্বর অন যশোর রোড এটা যে একটা কবিতা, এটাকে গানে রূপান্তর কে করেছে? এই 4টা অপশনের মধ্যে জর্জ হ্যারিসন, রবিশঙ্কর, অ্যালেন গিন্সবার্গ নাকি বব ডিলান, কোনটা উত্তর হবে? আরেকটা হলো সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটি মোট কয়টা লাইন রয়েছে? মোট কয়টা লাইন রয়েছে এটা একটু বলেন আমাকে। আচ্ছা, আপনারা কেউ উত্তর করতেছেন না। আচ্ছা, আমি তাহলে বলতেছি। দেখেন, সেপ্টেম্বর অন যশোর রোড এটা হলো একটা কবিতা, যেটা কে রচনা করেছে? যেটা রচনা করেছে হলো অ্যালেন গিন্সবার্গ। যেখানে মোট লাইন রয়েছে 152টি। 152টি লাইন রয়েছে মোট এখানে। এটাকে গানে রূপান্তর করে আরেকজন আমেরিকান, তার নাম হলো বব ডিলান। বব ডিলান অনেক একজন প্রতিভাবান ব্যক্তি ছিল। বব ডিলান ইনি গীতিকার ছিলেন, তারপর সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন,
দেখেন এনার মধ্যে সব যোগ্যতা চাই। এই যে বব ডিলান, ইনি একই সাথে গীতিকার, তারপরে আচ্ছা সাহিত্যিক লেখক লিখে ফেলছি, সুরকার, গীতিকার, সুরকার, লেখক। তো সবগুলো গুণ যেহেতু এই ব্যক্তির মধ্যে রয়েছে, তার মানে এই ব্যক্তি কোনো একটা কিছু করতে পারে। তো এই সেপ্টেম্বর অন যশোর রোড যেটা কবিতা, এটা হলো অ্যালেন গিন্সবার্গের। এই কবিতাটাকে গানে রূপান্তর করেন এই যে মার্কিন গায়ক বব ডিলান। বব ডিলান তাহলে অ্যাকচুয়ালি কে? বব ডিলান হইলো একজন মার্কিন গায়ক, মার্কিন গায়ক বব ডিলান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে সেপ্টেম্বর অন যশোর রোড মোট কতটি লাইন? এখানে মোট 152টি লাইন। তোমার যদি ইচ্ছা হয় পড়ার জন্য, সেপ্টেম্বর অন যশোর রোড লিখে গুগলে সার্চ করবা, দেখবা একটু কবিতাটা কি রকম, দেখে দেখে পড়লে ওই বিষয়টা অনেক ভালো মনে থাকে। আমি উত্তর করে দিয়েছি মজ। এটা এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, অ্যালেন গিন্সবার্গ, এটা হলো কি, ইনি রচনা করছে, এটা হলো কবিতা। আর গানে রূপান্তরিত করেন কে? বব ডিলান। তোমরা জানলে অবাক হবা, এই বব ডিলান অন্যতম একজন সুরকার ছিল, গায়ক ছিল, বাট এই বব ডিলান 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পায়। 2016 সালে কিসে নোবেল পুরস্কার পায়? সাহিত্যে। সাহিত্যে নোবেল পুরস্কার পায় এই যে আমাদের বব ডিলান। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সট দেখি, নেক্সট হইলো কনসার্ট, আমাদের দ্য কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ এটা কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 27 আগস্ট লন্ডন, 29 জুলাই ভারত, 1 আগস্ট নিউ ইয়র্ক, 21 আগস্ট নিউ ইয়র্ক। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দা কনসার্ট ফর বাংলাদেশ, এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা জানো যে বিভিন্ন সময় আমাদের যে দুর্যোগ, আমাদের কিছুদিন আগে দেখলাম যে বন্যা হয়েছিল, এই বন্যাকে কেন্দ্র করেও কিন্তু কি করা হয়েছিল? এই যে আমাদের বিভিন্ন ধরনের কনসার্টের আয়োজন করা হয়েছিল। তো এটা অন্যরকম একটা রীতি আর কি, যে কোনো জায়গায় একটা ঝামেলা চলতেছে, একটা দুর্যোগ হয়েছে বা অভাব অনটন চলতেছে, তার উপর ভিত্তি করে কি করা হোক, একটা একটা কনসার্ট করা হোক। সেখান থেকে যে আয়টা আসবে, সেই আয়টা কি করবো আমরা? সেই দেশকে দিয়ে দিব, সেই দেশকে আমরা দিয়ে দিব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই কনসার্ট ফর বাংলাদেশ যেটা, এটা কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়, এটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু উত্তর করি আমরা। আমাদের আজকে সবগুলোই মুখস্থ টপিক। আচ্ছা, আমরা একটু উত্তর করি এটা। হ্যাঁ, আগে যে উত্তরটা, জান্নাত আপু, এটা সবার জন্যই ফ্রি ক্লাস, বুঝতে পারছেন? আচ্ছা, এটার উত্তর সঠিক হয়েছে সবার। 1 আগস্ট, এটা নিউ ইয়র্ক, 1 আগস্ট নিউ ইয়র্ক। আমরা কিন্তু জানি যে কনসার্ট ফর বাংলাদেশ এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ ইয়র্কে। তো মুক্তিযুদ্ধের সময় আমেরিকা তো আমাদের বিপক্ষে ছিল, আমেরিকা আমাদের কিন্তু বিপক্ষে ছিল। তাহলে আমরা সেখানে কিভাবে করতে পারলাম? ভাই, আমেরিকা রাজনৈতিকভাবে আমাদের বিপক্ষে ছিল, বাট তাদের সে আগে থেকেই রীতি ছিল, মানে একটা সমান অধিকারের যে ব্যাপারটা ছিল, কেউ একজন কনসার্ট করতে চাচ্ছে, সেটা অনুমতি দেওয়া হয়েছে তাদের ওখান থেকে। তো আমেরিকা অর্থাৎ নিউ ইয়র্কেই কিন্তু কি করা হয়েছিল? এই কনসার্টটা করা হয়েছিল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দা কনসার্ট ফর বাংলাদেশ যেটা, কনসার্ট ফর বাংলাদেশ 1 আগস্ট নিউ ইয়র্কে এটা করা হয়। আচ্ছা, এখানকার আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করি। এখানকার প্রধান শিল্পী কে ছিল? প্রধান শিল্পী, প্রধান শিল্পী কে ছিল এবং এই অনুষ্ঠানটা পরিচালনা কে করেছিল? পরিচালনা কে করেছিল? এই দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করলাম এখানে। কনসার্ট ফর বাংলাদেশ যেটা হয়েছিল কোথায়? 1 আগস্ট নিউ ইয়র্কে। এবং এখানকার ব্যান্ড দল কোনটা ছিল? ব্যান্ড দল, ব্যান্ড দলের নাম কি এবং এটা কোথাকার? কোথাকার, এটা একটু আমারে বলেন। একটা কোশ্চেন। বৈষম্য না আপু, আস্তে আস্তে উন্নত হচ্ছে তো এই জন্য আর কি। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। আগে যেটা উত্তর ছিল মোহন আক্তার, ভাবনা, তারপরে সোরাইয়া, সবার উত্তর সঠিক হয়েছে। আমি আর একটা কোশ্চেন করলাম, সেটা হলো কনসার্ট ফর বাংলাদেশ যে প্রোগ্রামটা করা হয়েছিল, এখানকার প্রধান শিল্পী কে কে ছিল এবং এটা পরিচালনা করেছিল কে, আর এটার ব্যান্ড দলের নাম কি? আচ্ছা, ব্যান্ড দলের নাম তো অন্তত জানেন, এটা বলেন। তাসরিফা, জর্জ হ্যারিসন, চিফ সিঙ্গার। আচ্ছা, ব্যান্ড দলের নামটা কি ছিল? হ্যাঁ, ব্যান্ড দলটা ইয়ে ছিল, ইংল্যান্ডের ছিল। হ্যাঁ, ইংল্যান্ডে তো ছিল, বাট নাম কি?
আচ্ছা, আমি একটু উত্তর করি এটার। প্রথমত এটা দেখি আমরা, প্রধান শিল্পী, এটা কোনটা? কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী। এখানে প্রধান শিল্পী ছিল জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন ছিল প্রধান শিল্পী। ইনি কিন্তু একজন কি, ইনি একজন কিন্তু ব্রিটিশ ছিল এই জর্জ হ্যারিসন। এই জর্জ হ্যারিসনকে উদ্বুদ্ধ করেছে হইলো রবি শঙ্কর। রবি শঙ্কর এনাকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। রবি শঙ্করের প্রেরণায় কিন্তু জর্জ হ্যারিসন এই কনসার্টে কি করেন? প্রধান শিল্পী হিসেবে গান পরিবেশন করেন, বাংলাদেশ গান যেটা ছিল। পরিচালনা কে করেছে? পরিচালনা করেন অনুষ্ঠানের সল সুইমার বা অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন এটা পল সুইমার। দুইটাই সঠিক উত্তর, কোনো সমস্যা নাই। সল সুইমার বা পল সুইমার। আর ব্যান্ড দল এটা কোথাকার ছিল? ব্যান্ড দল ছিল কিন্তু ইংল্যান্ডের বা লন্ডনের ছিল। ইংল্যান্ড। দেখেন আমাদের ব্যান্ড দল যেটা সেটা কিন্তু ইংল্যান্ডের ছিল। আর এই ব্যান্ড দলটা যে অনুষ্ঠানটা পরিচালনা করেছে এটা কোথায় ছিল? এটা কিন্তু ছিল নিউ ইয়র্কে। আচ্ছা, আপনাদের উত্তর একটু দেখি আমি। এই যে একজন উত্তর করেছেন, এই যে নাবিলা আপু, আপনার উত্তরটা সঠিক হয়েছে। নাবিলাম, জি দা বিটলস যেটা, এটা ছিল কিন্তু এখানকার ব্যান্ড দল। তাহলে ব্যান্ড দল কি ছিল? দা বিটলস। যে ব্যান্ড দল, এটা কোথাকার ব্যান্ড দল ছিল? এই ব্যান্ড দলটা ছিল কিন্তু ইংল্যান্ডের। এই ব্যান্ড দল যে অনুষ্ঠানটা পরিচালনা করেছে সেটা কোথায় করেছে? সেটা করেছে হইলো নিউ ইয়র্কে করেছে। নিউ ইয়র্কে, যেটা তারিখ ছিল 1 আগস্ট 1971, নিউ ইয়র্ক। এখানকার প্রধান যে শিল্পী ছিল, প্রধান শিল্পীর নাম হইলো জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসনকে অন্যতম একজন ব্যক্তি ছিল যার নাম হলো রবি শঙ্কর, যিনি ওনাকে উদ্বুদ্ধ করেন অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। অনুষ্ঠানটা পরিচালনা করে কে? সল সুইমার, সরি গানটা গাওয়ার জন্য আর কি। আর অনুষ্ঠান যে পরিচালনা করছে একজন ব্যক্তি, সে ছিল কে? সল সুইমার বা পল সুইমার। দুইটাই সঠিক উত্তর। আর এখানকার যে ব্যান্ড দল, সেই ব্যান্ড দলের নাম কি ছিল? দা বিটলস। এটা ছিল কোথাকার? ইংল্যান্ডের। আর অনুষ্ঠানটা পরিচালনা হয়েছে কোথায়? পরিচালনা হয়েছে নিউ ইয়র্কে। সো এই বিষয়গুলো একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক কে? অ্যালেন গিন্সবার্গ, বব ডিলান, অ্যান্থনি মাসকারেনহার্স্ট নাকি আর্চার কে ব্লাড? এটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এটা একটু বলেন আমাকে। আচ্ছা, আমি দলের নামটা বলে দিছি, সমস্যা নাই। নিলয় ব্যান্ড টিম, ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডের ছিল এটা। আচ্ছা, সবাই একটু এটা উত্তর করি আমরা। নেক্সট কোশ্চেন যেটা আমাদের, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ এই গ্রন্থের লেখক কে? অ্যালেন গিন্সবার্গ, বব ডিলান, অ্যান্থনি মাসকারেনহার্স্ট নাকি আর্চার কে ব্লাড? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আমরা যদি অ্যালেন গিন্সবার্গ সম্পর্কে একটু পড়ি, ইনি একটা কবিতা লিখছে, সেটা হলো কি আমাদের সেপ্টেম্বর অন যশোর রোড। আমরা যদি লিখি সেপ্টেম্বর অন যশোর রোড, কবিতাটাকে লিখছে অ্যালেন গিন্সবার্গ। বব ডিলান কি করছে? এটা কিন্তু কিছু আমাদের কবিতা ছিল, কবিতা। এই যে বব ডিলান কি করে? গানে রূপান্তর করে, এটা গানে রূপান্তর করে। দুইজনের সম্পর্কে ইনফরমেশন পাইলাম। অ্যালেন গিন্সবার্গ, বব ডিলান, এনারা দুইজনই কিন্তু আমেরিকান। এনারা দুইজনই কিন্তু কি ছিল? আমেরিকান ছিল। এখন দুইটা অপশন আসতেছে, একটা হলো অ্যান্থনি মাসকারেনহার্স্ট আর আর্চার কে ব্লাড। অ্যান্থনি মাসকারেনহার্স্ট এই দুইটা গ্রন্থ রচনা করেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো দ্য রেপ অফ বাংলাদেশ, আর একটা হইলো কি? বাংলাদেশ লিগাসি অফ ব্লাড। এই দুইটা গ্রন্থ রচনা করে। দেখেন, আপনি যখন মুক্তিযুদ্ধের টপিকসটা পড়বেন, মুক্তিযুদ্ধের উপর কোন কোন গ্রন্থ রয়েছে, কোন কোন উপন্যাস রয়েছে, এগুলো একটু আলাদা আলাদা করে পড়লে অনেক ভালো হবে। আচ্ছা, আমি তো বলে দিয়েছি এটা। ইসরাত জাহান নিতু, তারপরে দিশা রয়, সাবিয়া রহমান। হ্যাঁ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। 7, এই প্রশ্নটা ছিল আমাদের 7 নং। 7 নং প্রশ্ন, এটার উত্তর কি হবে? আর্চার কে ব্লাড। আর্চার কে ব্লাড গ্রন্থটা রচনা করেন কি? দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। এটা আমরা সহজে কিভাবে মনে রাখবো জানেন? দেখেন, ব্লাড যেটা আছে না, ব্লাড, বি ফর ব্লাড, আর বি ফর কি? এই যে বার্থ। এই বার্থ দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি এটা সহজেই। আর বাকি যে দুইটা, সেটা অ্যান্থনি মাসকারেনহার্স্ট। একটা দিয়ে যখন আপনি আরেকজন ব্যক্তি সম্পর্কে পড়বেন, তো আরেকটা যেটা থাকবে বাকি যেটা, সেটা এমনিতেই মনে পড়ে যেটা কোন ব্যক্তির। তো আর্চার কে ব্লাড, এই যে বি ফর ব্লাড আর বি ফর বার্থ,
এটা দিয়ে কিন্তু আমরা এটা সহজেই মনে রাখতে পারি। তাহলে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হইল আর্চার কে ব্লাড। অ্যান্থনি মাসকারিন হার্টসের দুইটা অন্যতম গ্রন্থ ছিল, সেটা হলো কি দ্য রেপ অফ বাংলাদেশ, আরেকটা হলো বাংলাদেশ লেগাসি অফ ব্লাড। আর বব ডিলান আর অ্যালেন গিন্সবার্গের সাথে সম্পর্ক কি? অ্যালেন গিন্সবার্গ একজন মার্কিন কবি, বব ডিলান হইল একজন মার্কিন গায়ক। অ্যালেন গিন্সবার্গ কি করেছে? সেপ্টেম্বর অন যশোর কবিতাটা রচনা করেছে। বব ডিলান এটাকে কি করেন? এটাকে তিনি গানে রূপান্তর করেন। আর বব ডিলান কিন্তু 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলেন। নেক্সট কোশ্চেন হলো সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ আ নেশন বইটি কে লিখেছেন? ফিল্ড মার্শাল মানকেশ, তারপরে জেনারেল অরোরা, তারপর জেনারেল জ্যাকব, নাকি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার? এটার উত্তর কি হবে? কেউ একজন বলেন আমাকে। সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ আ নেশন এই বইটা কে লিখেছেন? ফিল্ড মার্শাল মানকেশ, নাকি জেনারেল অরোরা, নাকি জেনারেল জ্যাকব, নাকি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার? সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ নেশন, এটা একটু বলেন। প্রশ্নটা নাম্বার হলো 8 নাম্বার। আচ্ছা, এটা একটু উত্তর করেন, আমি একটু টিস্যু নেই। এটা একটু উত্তর করি আমরা। সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ আ নেশন এই বইটা কে লিখেছে? মানকেশ, নাকি জেনারেল অরোরা, নাকি জেনারেল জ্যাকব, নাকি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আচ্ছা, আমরা একটু সবাই উত্তর করি যারা আছি। যাতে কি আমি কোশ্চেন গুলো অনেক কি কঠিন নিয়ে ফেলছি, নাকি যে আপনারা উত্তর করতে পারতেছেন না? বুঝলাম না ব্যাপারটা। সাবিয়া রহমান 8 গ, তারপরে দিশা রয়। আমরা একটু সবাই কমেন্ট করি, কমেন্ট করে উত্তরটা জানাই দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা 2 জন 3 জন হ্যাঁ কমেন্ট করতেছি সবাই। আচ্ছা ঠিক আছে, কমেন্ট গুলো কেমন আসলো? এখন ভালো লাগতেছে। আচ্ছা, সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ এ নেশন এটা কে লিখছিল? এটা হইলো জেনারেল জ্যাকব। আপনারা সবাই সঠিক উত্তর দিচ্ছেন না? হ্যাঁ, আজকের কোশ্চেন অ্যাকচুয়ালি কঠিন, এগুলো বেশিরভাগ মুখস্থ টপিকস, তো আমি বুঝতে পারছি, এই জন্য অনেকে অ্যাকচুয়ালি ক্লাস করে মজা পাচ্ছেন না, উত্তরগুলো দিতে পারতেছেন না এই জন্য। আর লাইভ ক্লাস যদি আপনাকে টিচার কোশ্চেন করে, সেটা যদি উত্তর আপনি না দিতে পারেন, তাহলে এটা মানে একটা ভালো ফিলিংস কাজ করে না। আচ্ছা, এরপর থেকে যেগুলো আমরা আগেই বলে দেবো আর কি, এর একটু ভালোভাবে পড়ে নেবেন। আমরা কিন্তু আগের রাতেই বলে দিই আপনাদেরকে কি কি পড়তে হবে। আচ্ছা, এটা গ ঠিক আছে, সঠিক উত্তর সবার জেনারেল জ্যাকব। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো যৌথ বাহিনী। আপনারা একটু বলেন আমাকে, যৌথ যৌথ বাহিনী কবে গঠন করা হয়? যৌথ বাহিনী গঠিত হয় কবে? গঠিত হয় কবে? আরেকটা কোশ্চেন, বাংলাদেশের সশস্ত্র দিবস কবে? সশস্ত্র দিবস দিবস কবে? এই দুটো একটু বলেন। যৌথ বাহিনী গঠিত হয় কবে আর সশস্ত্র দিবস কবে? তো আমি যদি একটু আলোচনা করি যে আমাদের এই যে যৌথ বাহিনী যেটা, এই যৌথ বাহিনী আচ্ছা কোশ্চেনের উত্তর দেব না, আপনারা এমনিতে ওটা সলভ করেন। যৌথ বাহিনী এটা গঠন হয়েছে কাদেরকে নিয়ে? মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী প্লাস ভারতের যে মিত্র বাহিনী যেটা, সেটা মিত্র বাহিনী। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছে, তো ভারতের যে বাহিনী সেটার নাম কি হবে? অবশ্যই মিত্র বাহিনী, যেহেতু বন্ধুসুলভ আচরণ করতেছে। এই যে মুক্তি বাহিনী আর মিত্র বাহিনী মিলে কি গঠন করা হয়েছিল? যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। এই মুক্তি বাহিনী কাদেরকে গঠন করা হয়? মুক্তি বাহিনী গঠন করা হয়েছে সেনাবাহিনী, তারপরে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। আচ্ছা, আমি একটু মুছে দিই এটা। ইপিআর, তারপরে আনসার পুলিশ, অর্থাৎ যে সেনা কর্মকর্তা, অর্থাৎ যে সশস্ত্র বাহিনী যেগুলো রয়েছে সবগুলোকে নিয়ে কি গঠন করা হয়েছে? মুক্তি বাহিনী গঠন করা হয়েছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মুক্তি বাহিনী বলতেছে ভাইয়া, আমরা যারা জনসাধারণ ছিলাম, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা কি বলবো? জনসাধারণ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ফ্রিডম ফাইটার বা মুক্তি
মুক্তিযোদ্ধা বা আমরা কি বলতে পারি তাদেরকে মুক্তি গণবাহিনী, গণবাহিনী। তাহলে আমরা তাদেরকে অভিহিত করবো কিভাবে? জনসাধারণ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই যে আমাদের মতো স্টুডেন্ট, টিচার, কৃষক, শ্রমিক যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা বলবো ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা বা গণবাহিনী হিসেবে। আর মুক্তি বাহিনী এটা আলাদাই ব্যাপার ছিল কাদের জন্য? যারা অ্যাকচুয়ালি এই যে সেনাবাহিনী, ইপিআর, আনসার, পুলিশ, এই যে সশস্ত্র বাহিনী যেগুলো ছিল এগুলোতে যারা কাজ করতো তাদেরকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন আমি যেটা করছিলাম, আচ্ছা কে আবার কি ম্যাজিক, আচ্ছা যৌথ বাহিনী 21 নভেম্বর গঠন করা হয়েছে। যৌথ বাহিনী গঠন হয় কবে? যৌথ বাহিনী গঠন হয়েছে 21 নভেম্বর। আর এই জন্য এই 21 নভেম্বরকে কিন্তু কি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? সশস্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আর কি। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, আপনারা কমেন্ট করতেছেন না, কোশ্চেন গুলো অনেক বেশি কঠিন হয়ে গেছে। আচ্ছা, কঠিন কোশ্চেন গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে তাহলে সলভ করেন, তাহলেই হয়ে যাবে। আর একটা উত্তর দিন, ভুল হইলে তো আর সমস্যা নাই, এখানে তো আপনার মান সম্মান আর চলে যাবে না। আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যৌথ বাহিনী নিয়ে পড়লাম, যেহেতু যৌথ বাহিনী, যৌথ বাহিনীর দুইটা বিষয় আছে। এই যৌথ বাহিনীর হলো প্রধান, প্রধান আর একটা হইলো অধিনায়ক, অধিনায়ক। এই দুইটা বিষয় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যৌথ বাহিনীর প্রধান কে ছিল? এটাকে একজন বলেন তো। যৌথ বাহিনীর প্রধান কে ছিল আর যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিল? আর সেই সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিল? ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিল? এই কয়েকটা কোশ্চেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে যৌথ বাহিনী গঠন করলাম 21 নভেম্বর 1971 সালে, এই 21 নভেম্বরই কিন্তু কি আমাদের সশস্ত্র দিবস। এই যৌথ বাহিনীর প্রধান কে ছিল, তারপরে অধিনায়ক কে ছিল এবং এই ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিল? এই তিনটা কোশ্চেন আমাদের জন্য অনেক বড় ঝামেলার একটা বিষয়। আমরা এই তিনটা কোশ্চেন একটু সলভ করব। দেখেন, ফিল্ড মার্শাল মানকেশ, ফিল্ড মার্শাল মানকেশ ইনি কে ছিল? এই যৌথ বাহিনীর প্রধান ছিল, যৌথ বাহিনীর প্রধান ছিল। আপনি কিন্তু অনেক জায়গায় আবার দেখবেন যৌথ বাহিনী না লিখে সেই জায়গায় লেখা আছে কমান্ড, কমান্ডো লেখা আছে, যে দুইটাই কিন্তু সঠিক। যৌথ বাহিনী বা যৌথ কমান্ডো, এটার প্রধান কে ছিল? ফিল্ড মার্শাল মানকেশ, ইনি ছিল এটার প্রধান। ইনি আবার কি ছিল? ভারতীয় সেনাবাহিনীর প্রধানও কিন্তু ছিল ফিল্ড মার্শাল মানকেশ। তাহলে জেনারেল অরোরা ইনি অ্যাকচুয়ালি কি ছিল? ইনি অ্যাকচুয়ালি ছিল হইলো অধিনায়ক, অধিনায়ক। অধিনায়ক কে ছিল? জেনারেল অরোরা, অধিনায়ক। এই দুটো বিষয় একটু ভালোভাবে খেয়াল করবেন। আর জেনারেল অরোরা ইনি কিন্তু কি করেন, যখন পাকিস্তান আমাদের কাছে আত্মসমর্পণ করেন যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু জেনারেল অরোরা ইনি কিন্তু স্বাক্ষর করেছিলেন। আর আমাদের পক্ষ থেকে স্বাক্ষর করেছিল কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, ইনি আমাদের পক্ষ থেকে স্বাক্ষর করেছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। এই তিনটা ইনফরমেশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিল্ড মার্শাল মানকেশ ইনি ছিল আমাদের যৌথ বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান ছিল। আর জেনারেল অরোরা ইনি ছিল আমাদের যৌথ বাহিনীর অধিনায়ক ছিল। ইনি কিন্তু স্বাক্ষর করে যখন আমরা আত্মসমর্পণ করি সেটা। আচ্ছা, জেনারেল, আমি জানি এটা আপনারা ভুল করবেন, এই জন্য আমি একটা লিখে রাখছি, এটা প্রধান না, উনি ছিল অধিনায়ক, অধিনায়ক ছিল, অধিনায়ক ছিল। আর প্রধান যে লিড দিচ্ছিল সে হলো এই যে মানকেশ, মানকেশ ছিল এটা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলেন। নেক্সট কোশ্চেন হলো এই যে দা বেটলস, এটা রয়েছে দা বেটলস, এটা কোন দেশের ব্যান্ড দল? দা বেটলস কোন দেশের ব্যান্ড দল? এক নাম্বার, সরি, ক দেওয়া আছে হইলো নিউ ইয়র্ক আমেরিকা, লন্ডন ইংল্যান্ড, নাকি দিল্লি ভারত, নাকি মস্কো রাশিয়া। দা বেটলস এটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, এটা ছিল একটা কি ব্যান্ড দল, ব্যান্ড দল। এটার আন্ডারে কি করা হয়েছিল? দা কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়েছিল। এখানে আমরা দুইজন দেখতে পাচ্ছিলাম বড় বড় শিল্পী ছিল। প্রধান যে শিল্পী ছিল তিনি হইল জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন ছিল আমাদের প্রধান শিল্পী। আর এই যে অনুষ্ঠানটা পরিচালনা করেছিল কে? পল সুইমার, পল সুইমার করেছিল, এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। আর দা বেটলস এর আন্ডারে বা উদ্যোগে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? নিউ ইয়র্কে হয়েছিল, নিউ ইয়র্কে হয়েছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা একটু উত্তর করি আমরা। তাওফিক হাসান, নাবিলা, নুসরাত, নাজমুস সাদাত, মুয়াজ। আচ্ছা,
এটার উত্তর করছি আমরা দ্য বিটলস। এটা কোন দেশের ব্যান্ড দল ছিল? এটা ছিল হইলো লন্ডন, ইংল্যান্ড। এটা ছিল এটা ব্যান্ড দল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো এটার কিন্তু উদ্যোগে কি হয়েছিল, আমাদের কনসার্ট ফর বাংলাদেশ এই অনুষ্ঠানটা হয়েছিল। আর জর্জ হ্যারিসন ইনি কিন্তু এখানকার প্রধান শিল্পী ছিল। আচ্ছা, আমি যদি আমাদের যারা নতুন আছেন এখানে আর কি তাদের জন্য বিশেষ করে এটা ইংরেজির 10টা বেসিক ক্লাস, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 5 থেকে 6টা প্রশ্ন এখান থেকে কমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। জাস্ট কি করতে হবে, আমাদের চ্যানেল যেটা রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিলে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, তারপরে টেন্স, ভয়েস চেঞ্জ, ইংরেজির যে বেসিক যেটা একেবারে বেসিক গড়ে উঠবে এই কয়েকটা ক্লাস করার মাধ্যমে। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু, জাস্ট স্ক্রিনশট দিয়ে তাহলে হয়ে যাবে। আর পেইড বেসে যারা আছেন তাদের এগুলো নিয়ে টেনশন করতে হবে না। পেইড বেসে যারা আছেন তাদের এগুলো নিয়ে টেনশন করা হবে না। আপনারা প্রথম যে পর্যায়ে ছিলেন তাদের তো একবার এগুলো ক্লাস হয়েছে, আবার যারা নতুন করে পড়তে হয়েছেন তাদেরও ক্লাস হবে, নতুন যারা ছিল তাদেরও আরেকবার করে এগুলো ক্লাস হবে, কোনো সমস্যা নাই। আর আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 3টা ব্যাচ লঞ্চ হয়েছে, যেগুলো ক্লাস শুরু হয়ে যাবে 10 সেপ্টেম্বর থেকে। আমরা হয়তো বা কালকে বা কালকের পরের দিন আমরা ক্লাস নিব আর কি, ওরিয়েন্টেশন নিব, সমস্যা নেই। ডিউ ফাউন্ডেশন 1 এটা ফার্স্ট টাইমারদের জন্য। এই কোর্সটা একেবারে শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। ধরেন এখন সিইউ পরীক্ষা বা আরইউ পরীক্ষা বা ডিউ পরীক্ষা, যখন যে পরীক্ষা হবে সেই সিলেবাস অনুযায়ী পড়ানো হবে। সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 2 একবার 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত পড়ানো হবে। তারপর রয়েছে বিউপি এফএএস এফএএস ফাউন্ডেশন 1, যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের জন্য এই কোর্সটা। আমাদের যে ক্লাসগুলো সবগুলো ক্লাস কিন্তু এই যে গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে নেওয়া হবে, যেখানে তুমি আনমিউট করে ডিরেক্ট কোশ্চেন করতে পারবা। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। যারা নতুন আছো তাদের জন্য, আর ব্যাচে যারা আছো তারা একটু দয়া করে শোনো। তারপর সিটটা কনফার্ম করার জন্য এই যে রকেট, নগদ, বিকাশে জাস্ট ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দাও, তাহলে তোমাকে অ্যাড করে নেওয়া হবে। আরো যদি ডিটেলস জানতে চাও এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে এটাতে নক দিলে তোমাকে আরো ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে বলি, আমাদের পৃথা আপু ঢাকা ইউনিভার্সিটি থেকে, দিনা আপু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, তারপর চারেন তাসনিম আপু রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এনারা কিন্তু আমাদের ব্যাচেরই স্টুডেন্ট ছিল। তো তোমরা ব্যাচে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের এই 5 জনের কাছ থেকে দিনরাত 24 ঘন্টা মেন্টরিং যে সুবিধা সেটা পাবা। তোমার যে কোনো কোশ্চেন মানে প্রবলেম হচ্ছে জাস্ট আমাদেরকে নক দিবা, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দেবো। এবং ইউনিভার্সিটি সম্পর্কে জানার যদি ইচ্ছা থাকে আমাদেরকে নক দেবো যে ভাই আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই। আর মেয়েরা যারা আছো আপুদেরকে নক দিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এটা দেখবো আমরা ইউএসএসআর কতবার ভেটো দেওয়ার কারণে যুদ্ধ বিরতি হয়নি? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এই কোশ্চেনটা অনেক বেশি কঠিন, আমি আসলে দুঃখিত। হ্যাঁ নিলয় ভাই, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, এই কোশ্চেনটার একটু উত্তর করি আমরা। আচ্ছা, এটার পূর্ণরূপ কি? পূর্ণরূপ, এটার পূর্ণরূপ এবং এটার উত্তর দেন ইউএসএসআর কতবার ভেটো দেওয়ার কারণে কি হয় না, আমাদের যুদ্ধ হয় নাই? 1 বার, 2 বার, 3 বার নাকি 4 বার? অনেক কঠিন কোশ্চেন কিন্তু। ভেটো, ভেটো একটা কি শব্দ? এটা কি শব্দ এবং এটার অর্থ কি? অনেকগুলো কোশ্চেন করছি, আপনার যেটা 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 পারেন সেটার উত্তর দেন। প্রথম কোশ্চেন হলো ইউএসএসআর এটার পূর্ণরূপটা কি? পূর্ণরূপ কি? আরেকটা হলো ভেটো এটা কি শব্দ, মানে কোন ভাষার শব্দ এবং এটার অর্থ কি? আর একটা মেইন কোশ্চেন যেটা কতবার এটা ভেটো দিয়েছিল যার কারণে যুদ্ধ বিরতিতে যায় নাই? 1 বার, 2 বার, 3 বার নাকি 4 বার? কেউ এটার উত্তর করি একটু আমরা। লাইভ হচ্ছে তো, কোনো সমস্যার কথা না তো? হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমরা ভেটো যেটা এটা নিয়ে একটু আলোচনা করি। ভেটো এটা কি শব্দ? একটা ল্যাটিন শব্দ, যার অর্থ কি? যার অর্থ হইলো আমি মানি না, আমি মানি না। জাতিসংঘের যে স্থায়ী সদস্যগুলো রয়েছে তারা কি করবে, যে কোনো একটা সিদ্ধান্ত মনে করে নিয়েছে, সেটা যদি বলে যে আমি এটাকে ভেটো দিলাম, অর্থাৎ আমি যদি মানি না এই কথাটা যদি বলে, তারা যে ডিসিশনটা নিয়েছে সেটা একেবারেই বাতিল হয়ে যাবে। তাহলে ভেটোর কোশ্চেনটা আমরা সলভ করে ফেলছি। ভেটো, নিলয় ভাই হ্যাঁ তুমি বলছো যে আমি মানি না। আচ্ছা, এটার একটু উত্তর দেই আমরা। এটা কিন্তু অনেক কঠিন একটা কোশ্চেন। ইউএসএসআর কতবার ভেটো দেওয়ার কারণে যুদ্ধ বিরতি যায় নাই? 1 বার, 2 বার, 3 বার নাকি 4 বার? অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। নাবিলা নুসরাত নোহা আপু, আপনি দেখেন উত্তর করছেন কি ইউনিয়ন অফ সোভিয়েত সোভিয়েত রিপাবলিক্স। দেখেন এখানে কিন্তু একটা এস আসছে, তাহলে আরেকটা এস দ্বারা কি বোঝায়? আরেকটা এস দ্বারা কি বোঝায়? আচ্ছা, আমরা একটু সবাই উত্তর করি, আমি তো অনেকগুলো কোশ্চেন করছিলাম।
আচ্ছা আপনারা একটু উত্তর করেন, দ্রুত উত্তর করি আমরা। অনেকগুলো কোশ্চেন করে রাখছি আমি। এই যে আপু, হ্যাঁ আপু সঠিক উত্তর দিয়েছে, হুমায়রা তানজুম রিমি, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। হ্যাঁ ওই এস দ্বারা সোশ্যালিস্ট যে শব্দটা এটা কিন্তু হবে। আর ভেটো অর্থ আমি মানি না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর এই কোশ্চেনটা আমি একটু নিজেই সলভ করে দিচ্ছি, এটা নিয়ে অনেক ঝামেলা আছে। তো আমরা একটু দেখি কতবার ভেটো দেওয়ার কারণে যুদ্ধ বিরতি হয় নাই। এই ইউএসএসআর মানে কি সোভিয়েত বা আমরা বর্তমান যে রাশিয়া এটাকে বুঝবো। রাশিয়া কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে অবস্থান করেছিল, আমাদের পক্ষে অবস্থান করেছিল কিন্তু রাশিয়া। তো দেখেন রাশিয়া সর্বপ্রথম ভেটো প্রদান করে মানে কত তারিখে, 4 ডিসেম্বরে। প্রথম যেটা ছিল সেটা একবার আর কি, 4 ডিসেম্বরে তিনি প্রথম ভেটো প্রদান করেন। তারপর তিনি আবার ভেটো প্রদান করেন কবে, 5 ডিসেম্বর। 4 ডিসেম্বর 5 ডিসেম্বর করেন, আবার ভেটো প্রদান করেন হইলো 13 ডিসেম্বর। মোট 3বার তিনি কি করছে, ভেটো প্রদান করেছে, যার কারণে আমাদের যুদ্ধ বিরতিতে চায় নাই। দেখেন যদি যুদ্ধ বিরতিতে যাইতো, যুদ্ধ বিরতি, তাহলে কিন্তু আমরা কখনোই জিততে পারতাম না। আর যুদ্ধ বিরতির যে প্রস্তাব, সেটা কি প্রস্তাব ছিল জানেন, পাক ভারত যে যুদ্ধ, এটাকে তারা তুলে ধরছিল, পাক ভারত যুদ্ধ। যুদ্ধ বিরতির প্রস্তাবে তারা বলছিল পাক ভারত যুদ্ধ। বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, তারা যে আমাদেরকে শোষণ করতেছে এই কথা না বলে তারা বলছে পাক ভারত যুদ্ধ। আমরা জানি কিন্তু এই 4 ডিসেম্বরে কি যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু পাকিস্তান আর ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধটা শুরু হয়ে যায়। তারপরে 5 ডিসেম্বর, তারপরে আমাদের 13 ডিসেম্বর, এই 3টা তারিখে কি করে, রাশিয়া ভেটো প্রদান করে, যার কারণে যুদ্ধ বিরতিতে চায় নাই। যদি যুদ্ধ বিরতিতে চাইতো তাহলে কিন্তু পাকিস্তান অনেক অস্ত্র আনতে পারতো এখানে, পাকিস্তান জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। বাট যুদ্ধ বিরতিতে যায় নাই, এটা সর্বমোট 3বার কিন্তু। আচ্ছা আপনারা এই কয়েকটার উত্তর করেছেন, ঠিক আছে সবার। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যুদ্ধ বিরতিতে গেলে কিন্তু আমরা কখনোই আর স্বাধীন হতে পারতাম না হয়তোবা। তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোন স্থানে 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল। অর্থাৎ পাক বাহিনীর আত্মসমর্পণ এটা ছিল আমাদের কত তারিখ, 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। আচ্ছা আপনাদের কাছে কোশ্চেন একটা, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস এটা কবে, বিজয় দিবস কবে, বিজয় দিবস, এই দুটোর একটু উত্তর দেয়। তাহলে দেখি আমরা কোন স্থানে 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল। ঢাবি প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান, নাকি পল্টন ময়দান, নাকি টাঙ্গাইল। তো আমরা কিছু ইনফরমেশন দেখবো চলেন। টাঙ্গাইল, টাঙ্গাইলের সন্তোষ, অর্থাৎ এখানে কাকমারি সম্মেলন হয়েছিল, কাকমারি সম্মেলন। আছে একটু বুঝে নিন, এটা কাকমারি সম্মেলন হয়েছিল। যে কাকমারি সম্মেলনে কিন্তু মৌলানা হামিদ খান ভাসানী বলছিল পাকিস্তান যদি এরকম ভাবে শোষণ করতে থাকে তাহলে আমরা পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব, এই কথাটা কিন্তু বলেছিল। তারপরে পল্টন ময়দান, যেটা পল্টন ময়দান, এখানে কি করা হয়েছে, স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়, স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়, ইস্তেহার পাঠ করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। টাঙ্গাইলের সন্তোষের কাকমারিতে কি করা হয়, কাকমারি সম্মেলন করা হয়, যেখানে মৌলানা হামিদ খান ভাসানী বলছিল যে পাকিস্তান যদি এরকম ইয়েকে বলছিল, এটা রাশিয়াকে লাল সালাম, এটা বুঝলাম না আপু এটা কিসের জন্য বলছেন, পাকিস্তানকে বলছিল কি যে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব, পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য মানে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করব না, এরকম আর কি। পল্টন ময়দান এটা হলো কি, স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় এখানে। এখন থাকতেছে সোহরাওয়ার্দী উদ্যান, যেটার আগের নাম কি ছিল, আগের নাম ছিল রেসকোর্স ময়দান, রেসকোর্স ময়দান, যেটার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোহরাওয়ার্দীর হাত ধরে রাজনীতিতে আসছে। সোহরাওয়ার্দী উদ্যানে কি করা হয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দেয়, 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ। এটা উত্তর করি আমরা, কোন স্থানে 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিল। জি আপনারা 2জন উত্তর করেছেন, জি সোহরাওয়ার্দী উদ্যানের, ঠিক আছে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণে কিন্তু কোথায় করা হয়েছিল, সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়েছিল। এবং এই 7 মার্চের ভাষণ প্লাস এই যে আত্মসমর্পণ যেটা, এটাও কিন্তু কোথায় করা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়েছে। আর ঢাবি প্রাঙ্গণ বা ঢাবি বটতলা যদি আমরা বলি, যেটা কলাভবনের ওখানে আর কি, যেখানে আমরা কি করছিলাম, প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম, জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম, যেটা উত্তোলন করেছিল কে, আসম আব্দুর রব, যিনি কি ছিল, ঢাকসুর ভিপি ছিল।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই 2 মার্চ ছিল, এটাই কিন্তু আমাদের পতাকা দিবস। আর পতাকা উত্তোলন দিবস 23 মার্চ, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 মার্চে জাতীয় পতাকা উত্তোলন করে, তার দেখা দেখি বাঙালি সবাই উত্তোলন করেছিল। আর 23 মার্চে কিন্তু কবি মেহেরুন্নেসা বানুও কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেছিল, যার কারণে পরবর্তীতে 27 মার্চে কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পতাকা ওটা একটা ওসিলা ছিল, বাট স্বাধীনতার পক্ষে ছিল, তো এই জন্য আর কি একে হত্যা করা হয়। তোমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে ছিল? কবি মেহেরুন্নেসা বানু, যাকে মারা হয়েছিল 27 মার্চে। আর প্রথম শহীদ ছিল শঙ্কু মজুমদার, শঙ্কু সমজদার, যিনি মারা যায় 3 মার্চ। আর একই দিনে মারা যায় কে? ফারুক ইকবাল। শঙ্কু সমজদার সকালে, ফারুক ইকবাল মারা যায় কি বিকালে। কার নামে গ্যাজেট হয়েছে? শঙ্কু সমজদারের নামে কিন্তু গ্যাজেট হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। শেখ মুজিবের ইতিহাস আপাতত পড়া লাগবে না। জান্নাতুল ফেরদাউস, জান্নাত আপু, আপনি এখন ইংরেজি পড়েন, আপনার জিকে পড়া লাগবে না। আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমরা যদি নেক্সট দেখি, বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিল? মারমা, গারো, চাকমা নাকি খাসিয়া? বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি। কাকন বিবি সম্পর্কে যদি আমরা একটু ইনফরমেশন নেই, কাকন বিবি যিনি কিন্তু মুক্তি বেটি নামে পরিচিত, মুক্তি বেটি নামে পরিচিত আমাদের এই কাকন বিবি, ইনি কোন সম্প্রদায়ের ছিল? মারমা, গারো, চাকমা নাকি খাসিয়া? এটা একটু বলেন আমাদেরকে। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিল? মারমা, গারো, চাকমা নাকি খাসিয়া? এটা একটু বলি আমরা। আরে এখানে তো সব পাবলিকিয়ান চলে আসছে, প্রিয়ন্তি আপু। সমস্যা নাই আপু, আপনাদের জন্য আমরা ক্লাস রাখবো। আর আপনাদের তো সেলিব্রেশন হচ্ছে, সমস্যা নাই। সেলিব্রেশনটা মনে করেন আগের যে এরকম হয়েছিল, তার চেয়ে এবার আমরা আরো বেশি উন্নত করবো আর কি, তাহলেই সেম হয়ে যাবে, তাহলে আর বৈষম্য থাকবে না আপু। আচ্ছা, দিশা রয়, তৌফিক হাসান, অনেকজন বলতেছে এ, অনেকজন বলতেছে ডি, বুঝলাম না কাহিনী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খাসিয়া। তাহলে বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিল? খাসিয়া সম্প্রদায়ের ছিল। আচ্ছা, কাকন বিবি ইনি কোন সেক্টরে কাজ করতো? সেক্টর নং কত ছিল? সেক্টর নং কত ছিল? এটা একটু বলেন আমাকে, সেক্টর নং কত ছিল? কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিল? এটা আমরা দেখলাম যে খাসিয়া সম্প্রদায়ের ছিল কাকন বিবি। এই কাকন বিবি কত নং সেক্টরে কাজ করতো? এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারী রিলেটেড সবকিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে যেমন মুজিব রিলেটেড সবকিছু গুরুত্বপূর্ণ ছিল, এখন আমাদের নারী রিলেটেড সবকিছু ভালোভাবে পড়তে হবে, যেহেতু মুজিবের গুরুত্বটা কমে যাচ্ছে। নারীর নারীর গুরুত্ব এটা সেই আগে থেকেই ছিল, এখন আরো বেশি বেড়ে যাবে আর কি। এটার একটু উত্তর করি। হ্যাঁ, আপনারা যারা উত্তর করেছেন আর কি, ছুটি, নামটা অনেক সুন্দর তো। তারপরে আর কেউ উত্তর করেন না এখনো। এটা একটু বলেন আমাকে যে এটা কত নং সেক্টর হবে? শেখ মুজিবের ইতিহাস আপু, শেখ মুজিবের ইতিহাস আপাতত পড়া লাগবে না, বাদ দেন। শেখ মুজিবের যে অন্যান্য ইতিহাস যেগুলো রয়েছে আর কি, 72-এর পরবর্তী রাজনীতি, বিশেষ করে বাকশাল, পরবর্তীতে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার, এই যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাই উত্তর করেছে এটা কত নং? 5 নং সেক্টরে কাজ করতো। এই যে কাকন, কাকন দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? কাকন দ্বারা এই যে বালা বা যেটা পড়ে না এখানে, সেটা বোঝানো হয়। এটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারবো? 5 নং সেক্টর, এই যে আমাদের আঙ্গুল কয়টা রয়েছে? 1 2 3 4 5, 5টা আঙ্গুল রয়েছে। এই 5টা আঙ্গুল এই অনুযায়ী আমরা মনে রাখতে পারি যে কাকন বিবি ইনি কত নং সেক্টরে কাজ করতো? 5 নং সেক্টরে কাজ করতো। নারী রিলেটেড সবকিছু কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিল? খাসিয়া সম্প্রদায়ের ছিল। কাকন বিবি কত নং সেক্টরে কাজ করতো? 5 নং সেক্টরে কাজ করতো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা
আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, একটু প্রবলেম হয়েছিল আর কি। আচ্ছা এখন কি ঠিকঠাক আছে নিলয়, একটু জানাও তো। আচ্ছা এখন কি সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, আমাদের মেইন কোশ্চেন যেটা ছিল আমাদের আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল তো সেটার জন্য দুঃখিত। আরে নিলয় তুমি কইছিলা ক্লাসে থাকো না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আমাদের কোশ্চেনটা ছিল হইলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হন? এটা কি অরোরা হবে, নাকি উইলিয়াম এস ওয়াটারল্যান্ড হবে, নাকি জ্যাকব হবে, নাকি জামশেদজি হবে? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে এটা যদি আমাকে একটু জানাতেন আর কি। হ্যাঁ থ্যাংক ইউ আপু, সবকিছু ঠিকঠাক আছে। এখন একটু আলো কম থাকতে পারে, সমস্যা নাই এটা। আপনারা উত্তর করেন এটা, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিদেশি নাগরিক কোন নাগরিক বীর প্রতীক প্রতীক খেতাবে ভূষিত হন? আমরা কিন্তু এই যে অরোরা, তারপরে জ্যাকব, তারপরে জামশেদজি, এই ব্যক্তি সম্পর্কে কিন্তু ডিটেলস কিছুক্ষণ আগে আমরা আলোচনা করে আসছি। এই ব্যক্তিগুলো কিন্তু যৌথ বাহিনীর সাথে আমাদের জড়িত ছিল, আমাদের যে যৌথ বাহিনী আমরা গঠন করেছিলাম সেটার সাথে জড়িত ছিল। এই যৌথ বাহিনী আমরা কাদেরকে নিয়ে গঠন করেছিলাম? যৌথ বাহিনী আমরা গঠন করেছিলাম হইলো আমাদের মুক্তি বাহিনী যেটা ছিল, এবং আমাদের ভারতের যে মিত্র বাহিনী সেটা নিয়ে গঠন করেছিলাম আমরা যৌথ বাহিনী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই তিনজন ব্যক্তি, জগৎ সিং আরোরা, তারপরে রাফায়েল জ্যাকব, জামশেদজি, এই তিনজন ব্যক্তি কিন্তু জড়িত ছিল এই যে যৌথ বাহিনীর সাথে। তাহলে এটার উত্তর কোনটা হবে? জি জি আপনারা সবাই উত্তর করতেছেন, ভালো লাগতেছে এখন। আচ্ছা রিয়া খান, তৌফিক হাসান, নিলয়, নাবিলা, আচ্ছা সবার উত্তর সঠিক হয়েছে। এটার উত্তর হইল উইলিয়াম এ এস ওয়াটারল্যান্ড। উইলিয়াম এ এস ওয়াটারল্যান্ড যখনই চলে আসে দুইটা বিষয় আমাদের সাথে ঝামেলা হয়, একটা হইলো কি জন্ম, আর একটা হইলো জাতীয়তা। জাতীয়তা জাতীয়তা মেইনলি ঝামেলা হয় যে ডাব্লিউ এস ওয়াটারল্যান্ড এনার জন্ম কোন দেশে, জন্ম কোন দেশে, এটা একটু উত্তর করি আমরা, কোন দেশে। আর তিনি কোন দেশের জাতীয়তা অর্জন করেছে, এটা একটু উত্তর করি আমরা। আমি দুইটা অপশন দিলাম, একটা হলো হল্যান্ড, হল্যান্ড বা নেদারল্যান্ডস দুইটা সেম, আর একটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, এই দুইটা দেশের মধ্যে কোনটা হবে? তিনি জাতীয়তা অর্জন করেছে কোন দেশের এবং জন্ম ওনার কোন দেশের, এটা একটু বলি আমরা। 7 কোটি টাকা, ভাই 7 কোটি টাকা থাকলে আমি কি আর এখানে থাকতাম? এর মধ্যে আমি 7 কোটি টাকাতে বিজনেস করতাম। আচ্ছা এটার একটু উত্তর করি আমরা, যে আগের যে উত্তর ছিল সেটা সঠিক হয়েছে সবার। এটা একটু উত্তর করি আমরা, যে এই যে উইলিয়াম এ এস ওয়াটারল্যান্ড এনার জন্ম কোন দেশে, আর নাগরিক বা জাতীয়তা এটা অ্যাকচুয়ালি ওনার কোন দেশের, এটা একটু বলবো আমরা। দেখেন এই কোশ্চেনটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, একটা হলো হল্যান্ড নিয়ে আর অস্ট্রেলিয়া নিয়ে। এনার জন্ম হলো হল্যান্ড বা নেদারল্যান্ডস, আর জাতীয়তা আমরা বলবো কি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনি হলো কি জাতীয়তা বা ওখানকার নাগরিক। তো একবার যখন প্রশ্ন আসছিল যে এই যে ডব্লিউ এস ওয়াটারল্যান্ড ইনি হলো কোন দেশের, তখন জাস্ট একটাই অপশন ছিল, হল্যান্ড অপশন ছিল। যিনি কোশ্চেন করেছেন অনেক একজন মানে কি বলবো, একটা অনেক ভালো একজন ব্যক্তি কোশ্চেন করছে, যে ঝামেলা যাতে স্টুডেন্টের মধ্যে না হয় এজন্য তিনি ঝামেলাটা করেন নাই, বা একটা ব্রিলিয়েন্ট পারসন ছিল এই যে হল্যান্ড, তিনি জাস্ট এই একটাই অপশন দিয়েছিল। যখন প্রশ্নটা আসলে এরকম করে ডব্লিউ এস ওয়াটারল্যান্ড ইনি কোন দেশের, জাস্ট কি দেওয়া ছিল, হল্যান্ড ছিল, অস্ট্রেলিয়া ছিল না। জন্মের কথা উল্লেখ করে আমরা কি বলবো, জন্মের কথা উল্লেখ করে বলবো হইলো হল্যান্ড। আশা করি ঝামেলাটা যারা কোশ্চেন করে তারা করবে না, তারাও তো অ্যাকচুয়ালি এই বিষয়টা তারা বোঝে। হ্যাঁ জন্ম হলো হল্যান্ড আর জাতীয়তা হইলো অস্ট্রেলিয়া, এটাও সঠিক উত্তর। ঠিক আছে আমরা একটু কমেন্ট করি, আজকে কেউ কমেন্ট করতেছেন না কিসের জন্য বুঝলাম না। আজকে কি আপনারা পারতেছেন না, খুব কঠিন হয়ে গেছে কোশ্চেন গুলো?
আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হলো মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধা কে কে? মুক্তিযুদ্ধে দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত, এটা দেখবো আমরা। আগে প্রথমে দেখবো এটা ক নম্বর অপশন, জাহানারা ইমাম নাকি সুফিয়া কামাল, কাকুন বিবি নাকি তারামন বিবি, ডক্টর সেতারা নাকি তারামন, রাবিয়া খাতুন নাকি সেলিনা হোসেন। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? জাহানারা ইমাম ইনার কিন্তু আলাদা একটা পরিচয় আছে, জাহানারা ইমাম আলাদা একটা পরিচয় আছে, এনার আলাদা পরিচয় হইলো শহীদ জননী। শহীদ জননী আলাদা পরিচয় কি না? শহীদ জননী। ইনি একটা গ্রন্থ রচনা করছে ৭১-এর দিনগুলি। ৭১-এর দিনগুলি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ৭১-এর দিনগুলি। আর তারপরে আসছে সুফিয়া কামাল, ইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সুফিয়া কামাল ইনিও একটা স্মৃতি কথা লিখছিল, কিন্তু স্মৃতি কথা, সেটা হলো কি ৭১-এর ডায়েরি। ৭১-এর ডায়েরি, ৭১-এর ডায়েরি। তো আপনি যখন মুক্তিযুদ্ধের বিভিন্ন উপন্যাস, স্মৃতি কথা, প্রবন্ধ পড়বেন, তখন একটু খেয়াল রাখবেন ৭১ নিয়ে কিন্তু অনেকগুলো আছে। ৭১-এর ডায়েরি, ৭১-এর দিনগুলি, ৭১-এর ঢাকা, তারপরে ৭১-এর যিশু, অনেক কিছু কিন্তু আছে। ইনফরমেশন গুলো ভালোভাবে দেখে নেবো আমরা। সুফিয়া কামাল এনার রচনা কি ৭১-এর ডায়েরি, এটাও কিন্তু একটা স্মৃতি কথা। জাহানারা ইমাম এনার আলাদা একটা পরিচয় কি? আলাদা একটা পরিচয় হলো ইনি শহীদ জননী নামে পরিচিত। তারপরে ৭১-এর দিনগুলি, এটাও তিনি রচনা করেছেন। এখন থাকলো কাকুন বিবি। আমরা জানি কাকুন বিবি সম্পর্কে কয়েকটা ইনফরমেশন বললাম। ইনি হইলো কোথাকার? খাসিয়া উপজাতির। খাসিয়া উপজাতি বলবো না আমরা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো, উপজাতি আমরা বলবো না। তারপরে আরেকটা ইনফরমেশন বললাম কি, ইনি ৫ নং সেক্টরে কাজ করেছে। ৫ নং সেক্টরে কাজ করেছে। এখন আসতেছে সেতারা বেগম আর তারামন বিবি। দেখি আপনারা কোনটা উত্তর করেছেন। এটা সোরায়া, রামি, রিয়া খান, আরে শামিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সবকিছু নতুন নতুন লাগতেছে, আমি আসলে অনেক বেশি দুঃখিত বেশি কঠিন কোশ্চেন গুলো নিয়ে আসার জন্য আজকে। আচ্ছা, এটা আমাদের 14ই ছিল, আপনারা উত্তর করেছেন সবাই সি নাম্বার। আর সমস্যা নাই, বেসিক ক্লাসে আমি এগুলো সুন্দর করে পড়াবো। এখন তো আমরা জাস্ট একটা ইনফরমেশন থেকে আরেকটা ইনফরমেশনে চলে যাচ্ছি। বেসিক ক্লাস যখন আমরা পড়বো তখন আমরা একেবারে বীর প্রতীক নিয়ে আলোচনা করবো আলাদা করে, তার বীর শ্রেষ্ঠ নিয়ে আলোচনা করবো আলাদা আলাদা করে, সমস্যা নাই। তো আপনারা যারা বেসিক ক্লাস করেছিলেন তাদের আশা করি এগুলো পারার কথা, যেহেতু একবার করে পড়েছে। এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এটার হইলো এই যে ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। ডক্টর সেতারা বেগম কোন সেক্টরে কাজ করেছে আর তারামন বিবি কোন সেক্টরে কাজ করেছে, এই দুটো নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। সেতারা দুতারা মিল আছে কিন্তু, তো ইনি কাজ করেছে কত নং সেক্টরে? ২ নং সেক্টরে। আর এই যে তারামন বিবি, তারা ইনি কাজ করেছে হইলো ১১ নং সেক্টরে। ১১ নং সেক্টর। আর আমাদের কাকুন বিবি ইনি কত নং সেক্টরে যুদ্ধ করেছে? আমাদের ইনি যুদ্ধ করেছে হইলো ৫ নং সেক্টরে। তো এই যে নারী, তিনজন নারী কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাকুন বিবি যিনি মুক্তি বেটি নামে পরিচিত, আর ইনালা আলাদা করে খেতাব পাইছে, সেটা হলো বীর প্রতীক খেতাব পেয়েছে। এই যে ডক্টর সেতারা বেগম আর তারামন বিবি, নামের মধ্যে কিন্তু কি সুন্দর মিল রয়েছে, কাকুনের সাথে কোনো ঝামেলাই হবে না। সে তারা, আবার এই তারা দিয়ে শুরু, তারামন বিবি। আর কাকুন, এটাতে আমরা কি মনে রাখলাম? এই যে হাতের যে বালা পরে, এটা কাকুন বলা হয়। হাতে আমাদের ৫টা আঙ্গুল, সেই অনুযায়ী আমরা এটা মনে রাখতে পারি কি, যে ৫ নং সেক্টর। আর বাকিগুলো সে তারাদের দুতারা ২ নং সেক্টর, আর তারামন একটা এমনিতেই মনে থাকবে, সেটা হইলো ১১ নং সেক্টরে তারা কাজ করে। আচ্ছা, ব্রেন ড্যামেজ হয়ে গেল, সমস্যা নাই, ব্রেন এমনিতেই ঠিক হয়ে যাবে। আর জিকে, এটা যার স্বাভাবিকভাবে মনে থাকবে সে অ্যাকচুয়ালি মানসিক রোগী। জিকে আসলে মনে থাকবে না, আপনাকে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, পড়ার মাধ্যমে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমি যাই। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? দেখেন, এর আগে আমরা যে পড়ে আসলাম সেখানে কিন্তু কি ছিল? বীর প্রতীক ছিল। বীর প্রতীক। আমরা কয়েকটা ইনফরমেশন পড়লাম। একটা হলো বিদেশি যে মুক্তিযোদ্ধা ছিল এএস ওয়ার্ডারল্যান্ড, ইনিও কিন্তু কি পাইছিল? বীর প্রতীক খেতাব পাইছিল। তারপর আমরা দেখলাম সেতারা বেগম এবং তারামন বিবি, ইনিও কিন্তু কি পাইছিল? এই বীর প্রতীক। এখন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করব যিনি কি পাইছে? বীর বিক্রম খেতাবটা পাইছে, যিনিও কিন্তু এই উপজাতির মধ্য থেকেই ছিল। তিনি কিন্তু পাকিস্তান জাতীয় যে হকি খেলা হয়েছিল, হকি খেলোয়াড় ছিল, পাকিস্তান জাতীয় দলের হকি খেলোয়াড় ছিল এই ব্যক্তিটা। তো আমরা একটু নাম দেখি, আরুক মার্মা, তারপরে ঝেলংজা মার্মা, ইউকে চিং মার্মা নাকি কাকন বিবি, কোনটা হবে? একটু সঠিক উত্তর আমরা দেই। কাকন বিবি তো হবেই না,
কাকন বিবি এমনিতেই মুক্তি বেটি নামে পরিচিত, 5 নং সেক্টরে কাজ করেছে। ইনি অ্যাকচুয়ালি এরকম ভাবে কোনো খেতাব পান নাই। তো এটার উত্তর কি হবে একটু দেখি আমরা। আরে সায়ন্তিকা, আরে সবাই চলে আসছে দেখি তো আমার গত ব্যাচের স্টুডেন্ট গুলা। শিষ্য, আছি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। এখন যারা কমেন্ট করতেছে, যারা নতুন আছো এখানে, এই যে সায়ন্তিকা, তারপর আরো অন্যান্য ছিল, এই যে ইউসুফ রাজা, এরা কিন্তু সবাই এখন পাবলিকিয়ান। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। ক্ষুদ্র নিগোষ্ঠী জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? এটার কি উত্তর হবে? সবাই আমরা গ উত্তর করছি, এটা মনে হয় কমন পড়ছে দেখি সবাই উত্তর করতেছেন। ইউকে চিং মার্মা, ইউকে চিং মার্মা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনি কিন্তু জাতীয় হকি যে দলটা ছিল সেখানে কিন্তু খেলাধুলা করতেন, ইউকে চিং মার্মা। তাহলে আমরা কয়েকজন ব্যক্তির নাম পাইলাম, কাকন বিবি, ইউকে চিং মার্মা, তারপর তারামন, তারপরে সেতারা, তারপর এইচ ওয়াটারল্যান্ড, এনারা কিন্তু সবাই বাইরের দেশে। হ্যাঁ, নাজমুস সাদাত মুয়াজ। জিকে যার স্বাভাবিকভাবে মনে থাকবে সে অ্যাকচুয়ালি আসলেই মানসিক রোগী। জিকে কিসের জন্য মনে থাকবে ভাই? জিকে তো ভুলে যাওয়ার জিনিস। জিকে বা হিস্ট্রি, যেটা হিস্ট্রি আমরা সবসময় ভুলে যাব, সবসময় ভুলে যাব, বাট বারবার চর্চা করে আমরা সেটাকে মনে রাখবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখি চলো, আমাদের কিন্তু আর বেশি কোশ্চেন নাই। নেক্সট কোশ্চেন, আচ্ছা আত্ম হয়ে গেছে, এটা আত্ম, আত্মসমর্পণের পর, আচ্ছা সেগুলো মিস্টেক হয়ে গেছে। পাক সেনা, পাক সেনাদের নিরাপত্তার জন্য ভারতের যুদ্ধবন্দী হিসেবে দেওয়া হয়। 1972 সালের 2 জুলাই মিসেস ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো কোন চুক্তির মাধ্যমে পাকিস্তানি সেনাদের পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করে বা পাঠানো হয়? এই কোশ্চেনটা কিন্তু অনেকটা ঝামেলা। দেখো, আমরা যখন কি করলাম, আমাদের এই যে 16ই ডিসেম্বরে তারা যখন আত্মসমর্পণ করলো, তারা কিন্তু আমাদের কাছে আত্মসমর্পণ করে নাই, তাদের একটা ভয় ছিল। তারা আত্মসমর্পণ করে কাদের কাছে? যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার পর তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, এনাদের মধ্যে একটা চুক্তি হয় যে আমরা কি করবো, বন্দি যেগুলো আছে সেগুলো আমরা বিনিময় করব। এই বন্দি বিনিময় একটা চুক্তি হয়। এটার উত্তর দেই আমরা একটু। লখনৌ চুক্তি, তাসখন্দ চুক্তি, নাকি সিমলা চুক্তি, নাকি কোনোটিই নয়? তিনটা চুক্তি কিন্তু আমাদের ইতিহাসের সাথে জড়িত। লখনৌ চুক্তি এই সম্পর্কে কিন্তু আমরা পড়েছিলাম। আমি যদি আবার একটু ইনফরমেশনটা রিকভার করে দেই, আপনারা উত্তর করেন, আমি এটা নিয়ে একটু পড়াই। লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি যেটা, এটা কোথায় স্বাক্ষরিত হয়? এই লখনৌ নামক স্থানে স্বাক্ষরিত হয়। স্থানের নামটাই কি? লখনৌ। যেটার অবস্থান কোথায়? যেটার অবস্থান হইল ভারতে। এটা একটা কি চুক্তি ছিল? হিন্দু মুসলিম প্রথম সম্প্রীতি চুক্তি, হিন্দু মুসলিম প্রথম সম্প্রীতি চুক্তি। হিন্দু মুসলিম প্রথম সম্প্রীতি চুক্তির নাম ছিল লখনৌ চুক্তি, যেটা কবে স্বাক্ষর করা হয়? 1916 সালে স্বাক্ষর করা হয়। এটা স্বাক্ষরের প্রেক্ষাপট কি ছিল? এটা স্বাক্ষরের প্রেক্ষাপট কিন্তু ছিল এই যে বেঙ্গল পার্টিশন। বঙ্গভঙ্গ যখন হয়, বঙ্গভঙ্গের ফলে আমরা মুসলমান যারা ছিলাম তারা অনেক বেশি খুশি হয়ে যায়, হিন্দুরা এখানে বেজার হয়। পরবর্তীতে কি করা হলো? আবার বঙ্গভঙ্গ রদ করা হলো, আমরা মুসলমান যারা ছিলাম তারা কি হয়ে গেলাম? আবার বেজার হয়ে গেলাম। আমাদের খুশি করার জন্য পাকিস্তান, ব্রিটিশরা কি করলো? ব্রিটিশরা বললো যে ঢাকাতে একটা মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে, এই কথাটা তারা বলেছিল। তো আমরা দেখলাম ব্রিটিশরা একবার আমাদের পক্ষে, একবার হিন্দুদের পক্ষে, মানে তৃতীয় পার্টি হিসেবে তারা এখানে কাজ করতেছিল। তো আমরা চাচ্ছিলাম না নিজেদের মধ্যে দাঙ্গায় জড়ানোর, সেজন্য আমরা কি করলাম, নিজেরা নিজেদের মধ্যে একটা চুক্তি করলাম যে তোমরা যে আন্দোলন করবা ফিউচারে আমরাও সেটার সাথে মদত দিব, আমরাও সেই আন্দোলনটা করব। এটাই ছিল আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি। আশা করি বুঝতে পারছো, এখানে কংগ্রেস এবং মুসলিম লীগ ছিল। তারপরে তাসখন্দ চুক্তি, যেটা তাসখন্দ চুক্তি আমরা জানি 1965 সালে কিন্তু পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ হয়। আর তাসখন্দ এটা কোথাকার রাজধানী বা এটার অবস্থান কোথায়? রাজধানী, এটা কোন দেশের রাজধানী? কেউ একজন বলেন তো, তাসখন্দ এটা অ্যাকচুয়ালি কোন দেশের রাজধানী? আর তাসখন্দ চুক্তি এটা হয়েছিল কবে আমাদের? 1966 সালে হয়েছিল। 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটার সমঝোতা করার জন্যই এই তাসখন্দ চুক্তিটা করা হয়। এটা একটু উত্তর করি আমরা। তাসখন্দ এটা কোথাকার রাজধানী বা কোন দেশের রাজধানী? আগের উত্তর যেটা ছিল সেটা সবাই সঠিক উত্তর করেছেন।
আচ্ছা, ওটার সঠিক উত্তর ছিল, আমি এটার কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা সলভ করেছি। তাসখন এটা হলো উজবেকিস্তান। উজবেকিস্তান যেটা কার মধ্যে ছিল, যেটা সোভিয়েতের মধ্যে ছিল, সোভিয়েতের মধ্যে ছিল, অর্থাৎ রাশিয়ার আন্ডারে কিন্তু এটা কি করা হয়, এই যে মধ্যস্থতা করা হয় তাসখন চুক্তি যেটা, এটাও ছিল পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধের একটা বিষয়। আর লখনৌ চুক্তির পরে কিন্তু আরেকটা চুক্তি ছিল আমাদের, সেটা হলো বেঙ্গল প্যাক্ট চুক্তি। বেঙ্গল প্যাক্ট চুক্তি যেটা কবে করা হয়েছে, 1923 সালে করা হয়েছে। তারপরে আসছে সিমলা চুক্তি। সিমলার অবস্থানটা কোথায়? সিমলার অবস্থান হলো হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে, যেটার অবস্থান কোথায়, ভারতে। অর্থাৎ এই চুক্তিটা কিন্তু ভারতেই করা হয়েছে, সিমলা চুক্তি। এটা কবে করা হয়েছে, 1972 সালের 2 জুলাই। এই সিমলা চুক্তির মাধ্যমে ভারতে যে বন্দী ছিল আর কি, পাকিস্তানি বন্দী, তাদেরকে কি করা হয়, প্রেরণ করা হয় পাকিস্তানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। লখনৌ চুক্তি 1916, তাসকন্দ 1966, সিমলা চুক্তি 1972 সালে। লখনৌ চুক্তি ছিল হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি। তাসকন্দ চুক্তি ছিল পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধটা চলতেছে এটা থামানোর একটা চুক্তি ছিল। আর সিমলা ছিল কি, পাকিস্তানি বন্দী যেগুলো ছিল সেগুলো পাঠানোর চুক্তি ছিল এটা। হ্যাঁ, উজবেকিস্তান, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন দেখি, চলেন। নেক্সট কোশ্চেনটা হইলো 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা কারা? মুক্তিবাহিনী, যৌথ বাহিনী, পাক সেনা বাহিনী নাকি মিত্র বাহিনী? প্রথমে আমরা তেলিয়াপাড়া এটা একটু দেখবো, এটা কি ছিল। তেলিয়াপাড়া রণকৌশল, তেলিয়াপাড়া রণকৌশল। দেখো, আমরা কিন্তু সে আগে থেকে জেনে আসছি কি, যে ইতিহাসের সাথে জড়িত যে নাম, এই নামগুলোর বেশিরভাগই হয় স্থান কেন্দ্রিক। যেমন আমরা দেখলাম লখনৌ চুক্তি, এটা কিন্তু লখনৌতে স্বাক্ষর করা হয়েছে। তারপরে আমরা দেখলাম তাসকন্দ, তাসকন্দতে। সিমলা যেটা আবার কোথায় অবস্থান ছিল, হিমাচল অবস্থান ছিল। বেশিরভাগ কিন্তু স্থান কেন্দ্রিক আর কি। আচ্ছা, আমি যেগুলো কোশ্চেন করতেছি সেগুলোর উত্তর দেন, অতিরিক্ত কথা বলা লাগবে না। আচ্ছা, তো এই তেলিয়াপাড়া এটা একটা স্থান ছিল, এটা স্থান কোথায় ছিল, এটা হলো সিলেট। সিলেট। এটা অ্যাকচুয়ালি কি ছিল, তেলিয়াপাড়া রণকৌশল বা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি বা রণকৌশল। এটা আমাদের যে সেনা প্রধান ছিল, সেনা প্রধান এমএজি উসমানী, এই উসমানীর নেতৃত্বে কি করা হয়, একটা রণকৌশল গঠন করা হয়। এই রণকৌশলে সবাই ছিল, সেনাবাহিনী, তারপরে ইপিআরস, তারপরে আনসার, পুলিশ, সবাই ছিল। আর আমরা জানি এই সবগুলো মিলে কি গঠন করা হয়েছিল, মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল। এই কোশ্চেনটা অনেক বেশি টেকনিক্যাল কোশ্চেন ছিল। তো দেখেন, এখানে বলা হচ্ছে যে রণকৌশল যেটা করা হচ্ছে সেটা প্রণেতা কারা, প্রণেতা মুক্তি বাহিনীরা। কারণ রণকৌশল যে প্রণয়ন করেছিল এখানে সবাই ছিল, এখানে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর 27 কর্মকর্তা ছিল, এখানে মেইনলি হয়েছিল ওসমানের নেতৃত্বে। এখানে ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেলস ছিল, তারপরে আনসার ছিল, পুলিশ ছিল, সবাই কিন্তু এখানে ছিল। যার জন্য আমরা বলতেছি কি এটা মুক্তি বাহিনী। আর যৌথ বাহিনী যেটা, সেটা কি ছিল, এই মুক্তি বাহিনী প্লাস যে মিত্র বাহিনী যেটা, এই দুইটা মিলেই কিন্তু কি করা হয়েছিল, যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। মিত্র বাহিনী এটা কাদের বাহিনী, ভারতের যে সশস্ত্র বাহিনী সেটা। আর যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কবে, যৌথ বাহিনী গঠন করা হয়েছিল 21 নভেম্বর। 21 নভেম্বর, সেটাই হলো আমাদের সশস্ত্র দিবস। এরকম কিন্তু আর একটা দিবস ছিল আমাদের 18 এপ্রিল, যেটা 18 এপ্রিল। 18 এপ্রিল কি দিবস ছিল এটা একটু বলেন আমাদের। তারপরে পাক সেনা বাহিনীটা তো হবেই না, কারণ এই তেলিয়াপাড়া যেটা সিলেটে আমাদের মধ্যে অবস্থান করতেছে। মিত্র বাহিনীও হবে না, মিত্র বাহিনী মানে ভারতের বাহিনী। এটার অ্যাকচুয়ালি উত্তর কি হবে, এটার অ্যাকচুয়ালি উত্তর হবে মুক্তি বাহিনী। 18 এপ্রিল এটা আমাদের কি দিবস। আচ্ছা, আমরা এটার একটু উত্তর করি সবাই। হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাস করেন, অতিরিক্ত কথা বলা লাগবে না, যেটা উত্তর হবে সেটা কমেন্ট করলেই হয়ে যাবে। 18 এপ্রিল, 18 এপ্রিলের সাথে সম্পর্কিত হলো পতাকা। প্রথমে আমরা যে 2 মার্চের যাই, প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 23 মার্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, বাঙালিরা সবাই ফসল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিল। দেশের বাইরে সর্বপ্রথম উত্তোলন করেছিল 18 এপ্রিল হোসেন আলী। হোসেন আলী। আর 18 এপ্রিল ছিল আমাদের এখন বর্তমান কি, বর্তমান হলো পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস। পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস।
পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস কবে? এই 18ই এপ্রিল। ঠিক একই রকম ভাবে যখন কি করা হয়েছিল, যৌথ বাহিনী গঠন করা হয় 21 নভেম্বর, এটা ঘোষণা করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। প্রত্যেকটা দিবসের পেছনে একটা না একটা কাহিনী কিন্তু অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই, চলেন। নেক্সট কোশ্চেন আমাদের, কোন বীর শ্রেষ্ঠর, আচ্ছা শ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহ, কোন বীর শ্রেষ্ঠর সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? সিপাহী মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এনাদের মধ্যে কোন ব্যক্তির কবরস্থান করাচিতে ছিল? করাচিতে ছিল মানে কি, তার মানে পাকিস্তান ছিল, পাকিস্তান ছিল। তো এই কোন ব্যক্তির সাথে এটা আর কি যায়, করাচিতে ছিল, যেটা পরবর্তীতে এনে কি করা হয়েছে, পরবর্তীতে এনে কিন্তু আমাদের বুদ্ধিজীবী যে কবরস্থান সেখানে কবরস্থ করা হয়েছে। এই ব্যক্তিটা কে হবে? যে ব্যক্তিটা কিন্তু বিমান বাহিনীতে কাজ করতো, বিমান বাহিনী। আমি আপনাদেরকে আরো কিছু ক্লু দিয়ে দিলাম যে ভাই ওই ব্যক্তির এখন বর্তমান কবরস্থান রয়েছে কোথায়? কবরস্থান রয়েছে এই যে বুদ্ধিজীবী যে কবরস্থান সেখানে রয়েছে, এবং তিনি বিমান বাহিনীতে কাজ করত। ব্যক্তিটার নাম কি? কেউ একজন বলি যার করাচিতে কবরস্থান ছিল। আচ্ছা আমরা একটু উত্তর করি সবাই, আমরা 14 জন আছি, আমরা কেউই উত্তর করতেছি না। আচ্ছা নিলয়, 18 বি তৌফিক হাসান, নাজমুস সাদাত মুয়াজ। আচ্ছা এই কোশ্চেনটা তো অন্তত সহজ হয়েছে আর কিছু উত্তর করা যেতেই পারে। করাচিতে এই ব্যক্তিটা হইল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যিনি পাকিস্তান বিমান বাহিনীতে কাজ করত। ইনি কিভাবে মারা গেছে? ইনি মারা যায় হইল একটা বিমান হাইজ্যাক করে নিয়ে আসতেছিল, বিমান হাইজ্যাক করে নিয়ে আসার সময় বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান মারা যায়। দেখেন ব্যাপারটা এরকম, মতিউর রহমান কিন্তু বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ, যিনি কিন্তু যুদ্ধ না করেই বীরশ্রেষ্ঠ হয়েছে, বাট তার নিয়তটা ভালো ছিল। আমাদের ইসলামে বলা আছে না যে নিয়তের উপরেই কিন্তু কি করে আমলটা নির্ভরশীল। ঠিক একই রকম ভাবে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ইনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা ছিল, এই জন্যই তিনি কি করছে, ওই যে যে বিমানটা ছিল সেই বিমানটা হাইজ্যাক করে নিয়ে আসতেছিল। জাস্ট আর কিছু সেকেন্ডের ব্যাপার, যদি ভারতের সীমানাতে ল্যান্ড করতে পারতো তাহলে হয়ে যেতে পারত, তার আগেই দুর্ঘটনায় মারা যায় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যাকে কি হিসেবে ঘোষণা করা হয়েছে? বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইনি কিন্তু বিমান বাহিনীতে কাজ করত। তো দেখেন আপনি যখন বীর শ্রেষ্ঠ সম্পর্কে পড়বেন, আপনার দুইটা বিষয় অনেক বেশি জরুরি। সেক্টর সম্পর্কে আপনাকে পড়তে হবে, আমি একটু বলে দিই আপনারা কিভাবে পড়বেন। সেক্টর সম্পর্কে মাস্ট আপনারা ভালোভাবে পড়বেন, তারপরে কার কবরস্থান বর্তমানে কোথায় রয়েছে সেটা ভালোভাবে পড়তে হবে, এবং কে কোন বাহিনীতে কাজ করত এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে সেনাবাহিনীতে কাজ করতো, কে বিমান বাহিনীতে কাজ করতো, কে ইপিআর এ কাজ করতো, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হইল স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু অ্যাকচুয়ালি কি? এবং স্টপ জেনোসাইডের এর চলচ্চিত্রকার বা পরিচালককে, পরিচালককে, দুইটা কোশ্চেনের উত্তর করি আমরা সবাই। পরিচালককে এবং এর মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু কি? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান নাকি আগরতলা মামলা? আমাদের কিন্তু দুইটা বিষয় রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র রয়েছে বা বিভিন্ন রচনা রয়েছে, তারপরে গণ অভ্যুত্থান কেন্দ্রিক রয়েছে, তারপরে ভাষা আন্দোলন কেন্দ্রিক রয়েছে। তো কোনটা কোনটার উপর ভিত্তি করে রচনা করা হয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা একটু এটা দেখি যে স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু অ্যাকচুয়ালি কি ছিল? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান নাকি আগরতলা মামলা? এটা একটু উত্তর করেন আপনারা সবাই। নাবিলা, নুসরাত নোহা, নাজমুস সাদাত মুয়াজ। আচ্ছা আপনারা একটু উত্তর করেন। আচ্ছা আপনারা মাত্র দুইজন উত্তর করছেন, আমি বুঝলাম না। আচ্ছা আব্দুল সবুর, তৌফিক হাসান, স্টপ জেনোসাইড, জম্বি মুভি না,
আমি আপনাদেরকে একটা বলবো কথা, যে মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন যে উপন্যাস রয়েছে, তারপরে প্রবন্ধ, তারপরে চলচ্চিত্র, এটা মনে রাখার উপায় হলো গুগলে একটু সার্চ করবেন, সার্চ করে একটু দেখে নেবেন যে কোনটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম। আপনি যদি সম্পর্কিত বই দেখেন একটু, তাহলে আপনার ভালোভাবে মনে থাকবে। যখন আপনি ভাস্কর্য পড়বেন তখন একটু ওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনার ভালোভাবে মনে থাকবে। আর আজকে কিন্তু মেইনলি আমাদের সবগুলো টপিকই প্রায় কি ছিল, মেমোরাইজিং এর উপর ছিল। সেহেতু অনেকেই পারতেছেন না, এই জন্য কমেন্ট করেন নাই। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা সবাই। হ্যাঁ, সবাই খ উত্তর করেছে। এটা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়। এটা কিন্তু অনেক একটা কনফিউশনের বিষয়। যদিও আপনার এইটা দিকে অনেক সহজ মনে হচ্ছে যে স্টপ জেনোসাইড, এটা তো মুক্তিযুদ্ধের উপরই হবে, বাট অন্যান্য গুলো দিয়ে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এটা কিসের উপর ভিত্তি করে, নাম যখন মিল থাকবে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নাকি গণ অভ্যুত্থান, তখন কিন্তু অনেক প্যানিক খেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া, নাকি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, বাগমারা রূপসা, নাকি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান? এটা একটু বলেন আপনারা। এটার একটু উত্তর করেন সবাই। এটার একটু উত্তর করি আমরা। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, বাগমারা রূপসা নদীর পার খুলনা, নাকি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান? আমি আরো কয়েকটা কোশ্চেন আপনাদেরকে করি এখানে, যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এখানে কাকে কবরস্থ করা হয়েছে? এই কোশ্চেনটার নাম্বার আপনি ধরে নেন হইল 2। তারপরে বাগমারা রূপসা, এখানে কাকে কবরস্থ করা হয়েছে আর কি, এটা ধরে নেন 3। আর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, এখানে কাকে রাখা হয়েছে? 2, 3, এটা হলো 4। এই তিনটার একটু উত্তর করেন। আর এটার উত্তর কি হবে? বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়? বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়? হ্যাঁ, এখন সবাই উত্তর দিতে পারতেছেন। এখন সহজ কোশ্চেন, যে হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এনার সমাধিস্থ করা হয়েছে হইলো আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াতে। এটা একটু দেখবো আমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ। দেখেন, এটা কিন্তু এমনিতেই গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? সোনা মসজিদ এটা কিন্তু কি একটা ঐতিহাসিক স্থান। তো এই কোশ্চেনটা যদি করে, একই সাথে কিন্তু দুইটা বিষয়, একজন বীরশ্রেষ্ঠের কবরস্থান সম্পর্কে, মানে আমাদের বর্তমান যে হিস্ট্রি বলা চলে আর কি 1971, সেটা এবং একেবারে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, দুই জায়গা থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। সো এটার একটু উত্তর করি আমরা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ, এখানে কাকে কবরস্থ করা হয়েছিল? আচ্ছা, অপশন দিলে মনে হয় আপনার ভালো হইতো। আচ্ছা, তার অপশন না দিয়ে আমি শেষ করে দিই। এটা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এখানে কাকে কবরস্থ করা হয়েছিল, এটা দিয়ে আপনি মনে রাখতে পারি এটা। আচ্ছা, আপনারা কি উত্তর করতেছেন? এই কয়েকটা উত্তর করতে পারবেন না আপনারা? বাগমারা, রূপসা নদীর পার, তারপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আচ্ছা, থাক, আমি উত্তর করে দিচ্ছি। তো আমি বলতেছিলাম যে মোদে মনে রাখবেন, সেটা হলো মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীরের কোথায় কবর দেওয়া হয়েছে? চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ। তারপরে বাগমারা রূপসা, এখানে কাকে কবর দেওয়া হয়েছে? এই রূপসাতে মনে রাখতে পারেন যে রুহুল আমিন। আর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, এখানে কাকে কবর দেওয়া হয়েছে? এখানে দেওয়া হয়েছে ওই যে করাচি থেকে নিয়ে আসা হইলো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পরে কবর দেওয়া হয়। রূপসা, রুহুল আমিন, মসজিদ, মহিউদ্দিন জাহাঙ্গীর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদের উত্তর দিতে হবে না, আমি নিজেই বলে দিয়েছি এটা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব, আমাদের আর বেশি কোশ্চেন নাই। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? নিষিদ্ধ লোবান, রাইফেল রুটি আওরাত, হাঙ্গর নদী গ্রেনেড, নাকি প্রিয় যোদ্ধা প্রিয়তম? এর মধ্যে কোনটা হবে? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নাটক, চলচ্চিত্র সবগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ লোবান, এটা রচয়িতাকে, এই তিনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই তিনটা ভালোভাবে পড়বো। নিষিদ্ধ লোবান, এটা রচয়িতা কিন্তু সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক এটা রচয়িতা। তারপর রাইফাল রুটি আওরাত, এটা রচয়িতা কে? আনোয়ার পাশা। আনোয়ার পাশা। এক্সামের আগে এমন ভাবে মুখস্থ করবেন যেন দেখলে আপনার মনে পড়ে যায়। হাঙ্গর নদী গ্রেনেড, এটা রচয়িতা কে? সেলিনা হোসেন। সেলিনা হোসেন। এই তিনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বলেন এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস এটা কোনটা? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটা? এখনো কেউ উত্তর করি নাই, আমরা এখনো করি নাই। উত্তর করি দ্রুত আমরা।
আচ্ছা, এটার একটা উত্তর করি আমরা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটা? নিষিদ্ধ লোবান হবে, নাকি রাইফাল রুটি আওরাত হবে, নাকি হাঙ্গর নদী গ্রেনেড হবে? তিনটার মধ্যে কোনটা উত্তর হবে? এখানে এই যে আব্দুল সবুর ভাই, আপনার উত্তরটা ভুল হয়েছে। লোবান না, নিষিদ্ধ লোবান এটা সৈয়দ শামসুল হকের, এটা প্রথম না। তারপরে নিলয় ভাই, হ্যাঁ নিলয় ভাই তোমারটা সঠিক হয়েছে। সোরায়া নাবিলা, হ্যাঁ আপনাদেরটা সঠিক হয়েছে। এটার সঠিক উত্তর হবে কি রাইফেল রুটি আওরাত, এটার কিন্তু সঠিক উত্তর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটা? রাইফেল রুটি আওরাত। এগুলো কিন্তু মুখস্থ টপিক, ভালোভাবে কিন্তু আমাদেরকে এগুলো কমপ্লিট করে নিতে হবে। আজকে আমি অনেকজনকে দেখতেছি না, অনেকে আজকে অনুপস্থিত, যারা রেগুলার ক্লাস করে, মেবি কোনো একটা কারণে তারা আজকে অনুপস্থিত। আচ্ছা সমস্যা নাই, আমরা নেক্সট কোশ্চেন যেটা দেখি। আচ্ছা, তারপরে আমরা এটা দেখব, তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রের পরিচালক কে? তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক কে? অদ্বৈত মল্লবর্মণ, ঋত্বিক ঘটক, নাকি জহির রায়হান, নাকি জাহানারা ইমাম? এই চারটার মধ্যে কোনটা হবে? আমি আপনাদেরকে বলি যে একটা বিষয় খেয়াল রাখবেন, যেখানে কি বলছে, উপন্যাসের কথা বলছে নাকি চলচ্চিত্রের কথা বলছে? চলচ্চিত্রের কথা বলছে। দেখেন, পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, এগুলো কিন্তু কি উপন্যাস, এগুলোর উপর নির্ভর করে কিন্তু কি করা হয়েছে, আবার চলচ্চিত্র তৈরি করা হয়েছে। তো আপনি তিতাস একটি নদীর নাম দেখে একজন ব্যক্তিকে আপনি ভালোভাবে জানেন, তার নাম দিলেন, এটা কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে যে তিতাস একটি নদীর নাম এখানে কি চলচ্চিত্র বলছে নাকি এখানে কি বলছে, উপন্যাস বলছে। তো কোনটার লেখক হবে? হ্যাঁ নিলয়, তুমি পাশে থাকলেই হবে, সমস্যা নেই। এটা একটু উত্তর করি আমরা। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক কে? অদ্বৈত মল্লবর্মণ, ঋত্বিক ঘটক, জহির রায়হান, নাকি জাহানারা ইমাম? জহির রায়হানের আমরা দেখলামই তো, স্টপ জেনোসাইড যেটা ছিল আর কি, স্টপ জেনোসাইড। জহির রায়হানের, জাহানারা ইমামের কি ছিল? একাত্তরের দিনগুলি ছিল। এই দুইজনের মধ্যে একটু বলেন কোনটা হবে, অদ্বৈত মল্লবর্মণ নাকি ঋত্বিক ঘটক? আমি বলছি যে তিতাস একটি নদীর নাম, এটা চলচ্চিত্রের পরিচালক কে? হ্যাঁ আপনারা সবাই সঠিক উত্তর দিচ্ছেন। নোহা, তারপরে মিশরি, সঠিক উত্তর, ঠিক আছে। এটা কিন্তু চলচ্চিত্রের কথা বলছে, চলচ্চিত্রের পরিচালককে ঋত্বিক ঘটক। যদি বলা হতো উপন্যাসের রচয়িতাকে, তখন আমরা বলতাম কি অদ্বৈত মল্লবর্মণ। তাহলে আপনি যখন এই বিষয়টা দেখবেন, এটা খেয়াল রাখতে হবে চলচ্চিত্রের কথা বলছে নাকি উপন্যাসের রচয়িতার কথা বলছে। এই বিষয়টা খেয়াল করে কিন্তু দাগাবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ 22-এর খ, জি জি সঠিক উত্তর আপনাদের। আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, লাস্টে একটু রিভিশন দিয়ে শেষ করে দেব। আচ্ছা, এটা একটু দেখি আমরা। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গী, অপরাজেয় বাংলা, সুপার্জিত স্বাধীনতা, নাকি স্বাধীনতা সংগ্রাম? এগুলো কোনটা হবে? মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রথম ভাস্কর্য কোনটা? জাগ্রত চৌরঙ্গী, নাকি অপরাজেয় বাংলা, নাকি সুপার্জিত স্বাধীনতা, নাকি স্বাধীনতা সংগ্রাম? একটু উত্তর করি আমরা। আমরা প্রথমে একটা বিষয় সম্পর্কে জানবো, চলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা উত্তর করেন, আমি একটা বিষয় সম্পর্কে জানি প্রথমে। জাগ্রত চৌরঙ্গী, এগুলো নিয়ে কথা বলি একটু আমরা। প্রথমে তো যাবো আমরা ইতিহাসের একটু দূরে যাইতে হবে, তাহলে আমরা এই ভাস্কর্যের ব্যাপারটা বুঝতে পারবো। সেটা হলো 19 মার্চ। 19 মার্চের আগে ছিল কত তারিখ আমাদের? 17ই মার্চ। 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল। এই দিনে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের দ্বিতীয় যে ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা আর কি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, এখান থেকে আমরা অস্ত্র নিয়ে যেতে দিব না, মানে নিরস্ত্র করতে দিব না। এই জন্য এই 19 মার্চ কি হয়, একটা প্রতিরোধ গড়ে ওঠে। প্রতিরোধ, সেটা সচরাচর এমনি প্রতিরোধ ছিল না। এই প্রতিরোধটা গড়ে তুলছে কারা? রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে যারা বীর সেনা জনতা ছিল, তারা গড়ে তুলছে। মানে কি এটা? তারা গড়ে তুলছে মানে হলো একটা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল এই 19 মার্চ। তার পরবর্তীতে এই 1971 সালে 23 মার্চ, আমরা জানি এই 23 মার্চ কি ছিল আমাদের। এর আগে থেকে আমরা কি পালন করে আসছিলাম? হলো পাকিস্তান দিবস। পাকিস্তান দিবস পালন করে আসতাম আমরা এই 23 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো অন্যান্য লিডাররা সিদ্ধান্ত নিল কি, যে আসছে 23 মার্চ আমরা আর কি করবো না, পাকিস্তান দিবস পালন করব না। আমরা কি করব? প্রতিরোধ দিবস পালন করব। প্রতিরোধ দিবস পালন করব। এবং 1971 সালের এই 23 মার্চে প্রতিরোধ দিবস পালন করা হয় এবং এই দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ধানমন্ডির 32-এ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বাঙালিরা সবাই এই জাতীয় পতাকা ঘরে ঘরে উত্তোলন করেন। যার
কারণে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন দিবস 23 মার্চ, জাতীয় পতাকা দিবস হইল 2 মার্চ। মনে হচ্ছে আমি এই কথাগুলো কতবার যে বললাম এই কয়েকদিন ক্লাসে। তো দেখেন সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, এই সশস্ত্র প্রতিরোধের উপর ভিত্তি করে কি নির্মাণ করা হয়েছিল? জাগ্রত চৌরঙ্গী নির্মাণ করা হয়েছিল। দেখি আপনারা কি সঠিক উত্তর দিয়েছেন? জি জি, 23-এর ক, হ্যাঁ জি জি 23-এর ক, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। 23-এর ক, জাগ্রত চৌরঙ্গী, এটা ছিল কি মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রথম ভাস্কর্য। এটা যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সেটা আমি কিন্তু বললাম, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ছিল এই যে এইটা, সশস্ত্র আমরা প্রতিরোধ গড়ে তুলছিলাম, তারপর ভিত্তি করে এই ঘটনাটা ঘটেছিল। তারপরে আমরা দেখবো, চলেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? মানে যখন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয় সেই সময় এটার প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? হারুনুর রশিদ, জাহানারা ইমাম, নীলিমা ইব্রাহিম নাকি শাহরিয়ার খান? নীলিমা ইব্রাহিম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, তার একটা প্রবন্ধ রয়েছে, আমি বীরাঙ্গনা বলছি। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি বীরাঙ্গনা বলছি, আমি বীরাঙ্গনা বলছি, এটা নীলিমা ইব্রাহিমের কিন্তু একটা প্রবন্ধ। তো এটার কোনটা উত্তর হবে? 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? হারুনুর রশিদ, জাহানারা ইমাম, নীলিমা ইব্রাহিম নাকি শাহরিয়ার খান? নীলিমা ইব্রাহিম সম্পর্কে আমরা আরেকটা ইনফরমেশন কি জানি, যে নীলিমা ইব্রাহিম কিন্তু শহীদ জননী নামে পরিচিত। তার যে ছেলে ছিল আর কি, সে কিন্তু শহীদ হয়ে যায়, যেটা আমাদের নবম দশম শ্রেণীতে আমরা পড়ছিলাম, মেবি হ্যাঁ নবম দশমী হবে, শহীদ রুমি যে ছিল। আচ্ছা, এটা একটু উত্তর করি আমরা, এটার কোনটা সঠিক উত্তর হবে? 24-এর উত্তর করি আমরা, মাত্র 2 জন উত্তর করছি, বাকিরা কই? বাকিরা একটু উত্তর করি আমরা। আর নাকি এটা অনেক কঠিন কোশ্চেন হয়ে গেছে যে আপনারা পারতেছেন না, নাকি আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি সেগুলো লিখতেছেন? কোনটা আমারে বলেন। আচ্ছা, 24-এর খ, তারপরে খ খ এ বলছেন একজন, তার মানে 2টা নিয়ে আপনারা ঝামেলা করতেছে। হারুনুর রশিদ নিয়ে ঝামেলা করতেছেন, আর কাকে নিয়ে ঝামেলা করতেছেন? জাহানারা ইমামকে নিয়ে ঝামেলা করতেছেন। দেখি আমরা সঠিক উত্তর দেই সবাই। জি, এটার সঠিক উত্তর হবে কিন্তু এই যে 24-এর খ, অর্থাৎ জাহানারা ইমাম। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? জাহানারা ইমাম। তাহলে জাহানারা ইমাম সম্পর্কে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন পাইলাম। তাহলে আপনি যখন একটা ব্যক্তি সম্পর্কে পড়বেন, জাহানারা ইমাম লিখে তার যে কর্মগুলো রয়েছে সব এক জায়গায় সুন্দর করে নোট করে নেবেন। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? জাহানারা ইমাম। জাহানারা ইমাম, ইনি শহীদ জননী নামে পরিচিত ছিল। তারপরে ইনি আরেকটা রচনা করেছেন, সেটা হলো 71-এর দিনগুলি। 71-এর ডায়েরি যেটা, সেটা হলো সুফিয়া কামালের। সবগুলোই কিন্তু স্মৃতি কথা, সো ইনফরমেশন গুলো ভালোভাবে একটু নোট করে নেবেন। আচ্ছা, তারপরে আমি নেক্সট কোশ্চেনে যাই, চলেন। ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? ভূগর্ভস্থ, ভূ মানে কি? ভূ মানে আমাদের এই যে পরিভাগ যেটা আর কি, ভূমি যেটা, সেটাকে বোঝানো হচ্ছে। ভূগর্ভস্থ মানে ভূর গর্ভে, অর্থাৎ মাটির নিচে আমরা যেটাকে বলে থাকি। এই মাটির নিচের স্বাধীনতা জাদুঘর এটা কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান, আগরগাঁও, রায়ের বাজার নাকি মুজিবনগর? কোথায় হবে এটাতে? সোহরাওয়ার্দী উদ্যান নাকি আগারগাঁও নাকি রায়ের বাজার নাকি মুজিবনগর? প্রশ্নটা হলো ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত, এটা কোশ্চেন। আপনারা একটু উত্তর করি এটা। কোশ্চেনটা হইলো ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান নাকি আগারগাঁও নাকি রায়ের বাজার নাকি মুজিবনগর? এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? কেউ একজন বলি। 24 না, এটা 25। 25-এর কোনটা হবে সেটা একটু বলেন আমারে। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান। ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন, স্বাধীনতা জাদুঘর সহ আরো বিভিন্ন যে ভাস্কর্য রয়েছে, এগুলো একটু গুগল সার্চ করে পিকচারটা দেখে নেবেন যে এগুলোর অ্যাকচুয়ালি চেহারাটা কিরকম। চেহারাটা কিরকম, এই চেহারাগুলো দেখে নিলে আপনারা সহজেই মনে রাখতে পারবেন এই বিষয়গুলো। তাহলে সোহরাওয়ার্দী উদ্যান এখানে অবস্থান করতেছে কিন্তু ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
আচ্ছা, নেক্সট যদি বলি যারা এখানে নতুন রয়েছে, ইংলিশের 10টা বেসিক ক্লাস আপনাদের জন্য ফ্রি। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দেন, তাহলে এই 10টা ফ্রি আপনাকে বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, এই ক্লাসগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের 3টা ব্যাচ লঞ্চ হয়ে গেছে, আমাদের 10 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের মেইন যে ব্যাপার সেটা হলো কিন্তু আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নিই, যেখানে আনমিউট করে ডিরেক্ট আমাদেরকে কোশ্চেন করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এটা একেবারেই, এটা ফার্স্ট টাইমারদের জন্য, এটা একেবারেই 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। তারপর সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 এটাও 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। আপনার যদি জাস্ট মনে হয় যে আমি বিউপির জন্য প্রিপারেশন নেব, তাহলে এই ব্যাচটা আপনার জন্য, বিউপি এফএএস এফএএস ফাউন্ডেশন 1। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার সিটটা কনফার্ম করার জন্য জাস্ট এই নাম্বারে আপনি বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারেন, তাহলে আপনাকে এখানে অ্যাড করে নেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনার যদি আরো ডিটেলস জানার ইচ্ছা থাকে তাহলে এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু নক দেন, তাহলে আরো ডিটেলস আপনাকে জানাই দেওয়া হবে। আচ্ছা, তারপর আমরা যদি আমাদের টিমমেট সম্পর্কে বলি, আবির মাহমুদ রয়েছে, তারপরে জারিনাপু রয়েছে, পৃথাপু রয়েছে, দিনাপু রয়েছে, আমি রয়েছি। আমরা সবাই কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। তো ইউনিভার্সিটি সম্পর্কে জানার ইচ্ছা বা যে কোনো ধরনের কোশ্চেন মানে কনফিউশন কোশ্চেনগুলো জাস্ট আমাদেরকে দেবেন, আমরা সেটা আপনাদেরকে সলভ করে দেবো, কোনো প্রবলেম নাই। আমাদের স্ট্রং কমিউনিটি এটা। আপনার যদি মনে হয় যে ভাই আমি আপনাদের কাছে কিসের জন্য পড়বো, আপনাদের যদি সাকসেস লিস্টটা দেখাই দেন তাহলে ভালো হইতো। আমাদের যে ডেসক্রিপশন বক্স, এখানে সাকসেস লিস্টটা দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমরা এবার গ্র্যান্ড সেলিব্রেশন করবো অনেক সুন্দর করে, সেখানেও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর রেগুলার আমাদের এরকম যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এগুলোতে যদি জয়েন করতে চান সময় মতো আর কি, ফ্রি ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, এখানে জাস্ট জয়েন হয়ে নেন, তার মাধ্যমে আপনি ভালোভাবে ক্লাসগুলো আমাদের করতে পারবেন সঠিক সময়ে আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, কি হয়েছে এটা? নাবিলা নোহা, 18 এপ্রিল। 18 এপ্রিল তো ছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস। দেশের বাইরে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কিন্তু এই কলকাতা কমিশন থেকে। কবে? 18 এপ্রিলে, এটাই ছিল। লাস্ট মান্থ ঘুরে আসছি। সিনথিয়া আপু, আপনি আজকে কিন্তু ক্লাসে ছিলেন না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যারা ক্লাস করছেন, উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকের কোশ্চেন গুলো একটু কঠিন ছিল আর কি, এই জন্য অনেকেই উত্তর করতে পারেন নাই, এই জন্য একটু ঝামেলা হয়েছিল আর কি। আচ্ছা, নেক্সট থেকে সব মিলিয়েই রাখবো আর কি, যে আপনাদের উত্তর করার জন্য এবং বোঝানোর মতো টপিকস। আর আজকে সবগুলো প্রায় মেমোরাইজিং পার্ট ছিল, এই জন্য আর কি একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, সমস্যা নাই। মেইনলি ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাস আগামীকালের পরের দিন হবে জিকে, আর কি আগামীকাল আবার ইংলিশ ক্লাস হবে। আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।